এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ভূমিকম্প সম্পর্কে। এই ভূমিকম্প থেকে আমরা কি কি পড়ব, ভূমিকম্প বলতে কি বোঝায়, ভূমিকম্পের সম্পর্কিত কিছু তথ্য, ভূমিকম্প তরঙ্গের প্রকার, ভূমিকম্পের শ্রেণীবিভাগ, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্প লেখ যন্ত্র, ভূমিকম্প পরিমাপের এককগুলো কি আছে, বিশ্বের ভূমিকম্প বলয় এবং ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল। অর্থাৎ এই ক্লাসে তোমাদের সমস্ত ভূমিকম্প সম্পর্কিত যে প্রশ্ন আসতে পারে এবং ভূমিকম্প কিভাবে তৈরি হয়, কি ভূমিরূপের পরিবর্তন ঘটায়, এই সমস্ত তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয়ের ইংরেজি আমি লিখে দিয়েছি, যারা বাংলা সমস্যা হয় তারা ইংরেজিটাও দেখতে পারো। আমাদের প্রথম বিষয় কি, যে ভূমিকম্প কি, ভূমিকম্প আসলে কি বোঝায়। মনে রাখবে, ভূমিকম্প হলো আমাদের যে শিলামণ্ডল আছে, সেই শিলামণ্ডল কার উপরে ভাসছে, অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে। সেই শিলামণ্ডলে কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে প্রচন্ড চাপ বা পীড়ন সৃষ্টি হয়। ঠিক আছে, প্রচন্ড চাপ এবং পীড়ন সৃষ্টি হয় এবং শিলার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা নষ্ট হয়, শিলা বিকৃত হয় এবং শিলা ফাটল ধরে, ফাটল বরাবর শিলা স্থানচ্যুত হয় আর চ্যুতি সৃষ্টি হয়। চ্যুতিতল বরাবর শিলাস্তর বরাবর বিপুল স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি মুক্ত হয় এবং শিলাস্তরে স্থিতিস্থাপকতা অবস্থায় ফিরে আসে, যার জন্য ভূপৃষ্ঠে ক্ষণিকের জন্য কেঁপে ওঠে। মনে রাখবে যে আমি এই যে লেখাগুলো যে লিখে এনেছি তার কারণ, একমাত্র কারণ কি, যে সিলেবাস অনেকটা বড়, তাড়াতাড়ি আমাদের শেষ করতে হবে ক্লাস করিয়ে, তাই ক্লাসটা যাতে বড় না হয় তার জন্যই লিখে এনেছি এটা। ঠিক আছে, তোমরা ভূমিকম্প বলতে কি বুঝবে, যে শিলাস্তর মাঝে মাঝে চ্যুতি বা পীড়নের সৃষ্টি হয়, সেই পীড়ন বরাবর শিলার স্থিতিস্থাপকতা নষ্ট হয়, পুনরায় শিলাস্তর তার স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, যার ফলে কি হয়, আমাদের ভূত্বক বা ভূপৃষ্ঠতা কেঁপে ওঠে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা চ্যুতি তৈরি হচ্ছে। চ্যুতি বলতে কি বোঝে, আমরা আগের ক্লাসে পড়ে এসেছি যে এই অংশটা, শিলার এই অংশটা, এটা নিচে নেমে গেছে। ঠিক আছে, এবার নিচে নেমে যাওয়ার কারণে উপরের অংশটা কি হবে, ভূপৃষ্ঠের উপরের অংশটা কম্পন তৈরি হবে। এরপরে আমাদের মনে রাখতে হবে যে ভূমিকম্প কাকে বলে, তো বোঝা গেল। ভূমিকম্প মনে রাখবে যে জেনারেলি মানুষ্য সৃষ্ট হতে পারে, আবার প্রাকৃতিক সৃষ্ট হতে পারে। মনুষ্য সৃষ্ট যদি ভূমিকম্প হয় সেটা কি করে হবে, মনে রাখবে যে প্রচুর পরিমাণে যতক্ষণ একটা বড় বাঁধ দেয়া হবে, বাঁধ দেয়া হবে। ঠিক আছে, বাঁধ মানে নদীর বাঁধ দেয়া হবে, তখন সেই বাঁধে যদি প্রচুর জল জমা হয় তার জন্য ভূমিকম্প হয়। মানুষ যদি পারমাণবিক পরীক্ষা করে তখন ভূমিকম্প হয়। আমরা এই কারণগুলো পড়ব। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি একটা রাবার ব্যান্ড নাও, এরকম রাবার ব্যান্ড নাও, এটাকে যদি এই পাশ থেকে টান মারো, এই পাশ থেকে যদি টান মারো, তাহলে এটা নির্দিষ্ট ক্ষমতা বা এর শক্তি অনুযায়ী, এই যে রাবার ব্যান্ডটার সহ্য ক্ষমতা অনুযায়ী লম্বা হবে। একটা টাইমে কি হবে, এই যে লম্বা যে হচ্ছে এটাকে বলা হয় ইলাস্টিসিটি। ঠিক আছে, রাবার ব্যান্ডটা যে টানছো এটা হলো এর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। যখন এর সহ্য ক্ষমতা পেরিয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে, রাবার ব্যান্ডটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে। এই যে শক্তি, পূর্ব অবস্থায় ফিরে আসার জন্য যে যে শক্তি, সেই শক্তিটার জন্য ভূপৃষ্ঠটা কি হয়, কেঁপে ওঠে। তেমনি শিলারও কি থাকে, শিলারও একটা নির্দিষ্ট স্থিতিস্থাপকতা থাকে। সেই স্থিতিস্থাপকতা যদি নষ্ট হয়ে যায়, শিলা ফাটল ধরে যায়, আবার সেই চ্যুতি সৃষ্টি হয়, সেই বরাবর শিলা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, তখন সেটাকে কি বলবো, ভূমিকম্প বলবো। ঠিক আছে, ভূমিকম্প বলবো। এবার ভূমিকম্প সম্পর্কিত কিছু তথ্য আমাদের জানতে হবে। ভূমিকম্প সম্পর্কিত কিছু তথ্যের মধ্যে মনে রাখতে হবে, প্রথম তথ্য হলো ভূমিকম্পের কেন্দ্র বা নাভি। ভূমিকম্পের কেন্দ্র বা নাভি, অনেকেই বলবে যে আমি এই সমস্ত কথা লিখে এনেছি, দেখে দেখে বলছি। বিষয়টা তা নয়, দেখে দেখে বলার মতো নয়। বিষয়টা হলো তোমাদের সিলেবাস অনেকটা বড়, তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই আমাকে লিখে আনতেই হতো। ঠিক আছে, তাই আমাকে লিখে আনতেই হতো, তাই আমি দেখে দেখে পড়াচ্ছি, মানে মানে নোট দেখে পড়াচ্ছি এমন নয়, আমি তোমাদের সামনে এটা এনেছি যাতে তোমরাও নিজেরা পড়তে পারো। ঠিক আছে, দেখো, ভূমিকম্প সম্পর্কিত কিছু তথ্যের মধ্যে আমাদের প্রথমে পড়তে হবে ভূমিকম্পের কেন্দ্র বা নাভি। ভূমিকম্পের কেন্দ্র বা নাভি বলতে কি বোঝায়, যেখান থেকে ভূমিকম্প তৈরি হয়। এখানে যদি আমি একটা ভূপৃষ্ঠ আঁকি, এটা ভূপৃষ্ঠ আঁকি, যেখানে ভূমিকম্প তৈরি হয়
সেটাকে বলা হয় ভূমিকম্পের নাভি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 15 কিমি নিচে যদি ধরে নাও তৈরি হলো, এটাকে বলা হয় ফোকাস পয়েন্ট, যেখান থেকে ভূমিকম্প তৈরি হয়। ঠিক আছে, বা ভূমিকম্পের কেন্দ্র বা হাইপোসেন্টারও বলা হয়, এটাকে হাইপোসেন্টারও বলা হয়, হাইপোসেন্টার। ঠিক আছে, এবার এই যে ভূমিকম্প এখানে তৈরি হলো, এখান থেকে যখন প্রথম একবারে 90 ডিগ্রি কোণ বরাবর যখন ভূপৃষ্ঠে পৌঁছাবে, সেটাকে বলা হবে কি, যেখানে প্রথম পৌঁছাবে ভূমিকম্প, এ হলো ফোকাস পয়েন্ট, ই হলো এপিসেন্টার, ই হলো ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক আছে, তবে মনে রাখবে ভূমিকম্প যেখানে তৈরি হয় সেখানেই আমাদের ফোকাস পয়েন্ট বলবো আর ভূমিকম্পের কেন্দ্র বলবো। আর ঠিক তার 90 ডিগ্রি কোণ বরাবর যেখানে ভূমিকম্প প্রথম পৌঁছাবে বা পি তরঙ্গ প্রথমে পৌঁছাবে, তখন তাকে সেই জায়গাটাকে কি বলা হবে, এপিসেন্টার। ঠিক আছে, এইখানে ভূমিকম্পের উৎসস্থল। ঠিক আছে, প্রথম ভূমিকম্প উৎপন্ন হয়, এর বৈশিষ্ট্য ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে কম হয় এখানে, মনে রাখবে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে কম। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে তীব্রতা কি হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে আমরা যখন এফ থেকে ইর দিকে যাচ্ছে ভূমিকম্পের তরঙ্গটা, তত তীব্রতা এর কি হচ্ছে, বাড়ছে। ভূমিকম্পের বেগ, ভূমিকম্পের তরঙ্গের বেগ শূন্য হয়, তরঙ্গের বেগ শূন্য হয় এখানে, ভূপৃষ্ঠের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। জার্মানি ভূবিজ্ঞানী বেনো গুটেনবার্গ ভূমিকম্পের কেন্দ্রে 3টি শ্রেণীভাগ করেছেন, মনে রাখবে যখন ভূমিকম্প 70 কিমির মধ্যে হয় তখন সেটাকে বলা হয় অগভীর কেন্দ্র। ঠিক আছে, পৃথিবীর 85% ভূমিকম্পের কেন্দ্র 70 কিমি নিচে। মধ্যম গভীরতার কেন্দ্র কত থেকে 70 থেকে 300 কিমি গভীর 12% ভূমিকম্প হয়। আর গভীর কেন্দ্র 300 থেকে 700 কিমি, মাত্র 3% বা ধ্বংসাত্মক নয় এই ভূমিকম্প হয়। তাহলে অগভীর কেন্দ্র যেখানে আছে সেখানে মনে রাখবে যখন পাতে একটা পাত, ধরে না প্রাকৃতিক উপায় যদি বলি, যখন একটা পাত আরেকটা পাতের সঙ্গে সংঘর্ষ লাগে, তখন 70 কিমি নিচে এই ভূমিকম্পটা হতে পারে। আর মধ্যম গভীরতা কেন্দ্র কি, যখন পাতের কোনো একটা অংশ অ্যাস্টেনোস্ফিয়ারের সংস্পর্শে আসে, তখন কি হয়, তখন যে ভূমিকম্প হয় সেটা হলো মধ্যম গভীরের কেন্দ্র। আর গভীর কেন্দ্র কোথায় হবে, 70 থেকে 700 কিমিতে, যখন শিলা রূপান্তরিত হয়ে যায়, যে পাতটা অ্যাস্টেনোস্ফিয়ারে ঢুকে গেছে, যে রূপান্তরিত হয়, সেইখানে কি হবে, গভীর কেন্দ্র তৈরি হবে। আমি তোমাদের জন্য লিখে এনেছি, পরে দেখাচ্ছি যে ভূমিকম্পের যে গভীরতা অনুসারে, এই যে এখানে দেখো যে ভূমিকম্প যখন 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 একটা পাত ধাক্কা লাগছে, এই যে এই বরাবর অংশটা, যখন একটা পাত ধাক্কা লাগছে অভিসারী পাত সীমানায়, তখন এইখানে হচ্ছে কি অগভীর কেন্দ্র। ঠিক আছে, আর ঠিক তার নিচে যখন অ্যাস্টেনোস্ফিয়ারের সংস্পর্শে আসে পাতটা, তখন যে ভূমিকম্প হয় সেটা হলো মধ্যম গভীরতার ভূমিকম্প। আর ঠিক একদম নিচে 700 কিমি গভীরতায়, যেখানে গরম বা প্রচন্ড তাপের সংস্পর্শে এসে শিলা যখন গলে যায়, মেটামরফোসিস বা মেল্টিং হয়, ঠিক আছে, বা রূপান্তরিত হয়, তখন যে ভূমিকম্প হয় সেটা হলো 700 কিমি নিচে হবে। ঠিক আছে, এটা আমরা আলোচনা করব দক্ষিণ আমেরিকার উদাহরণ সহযোগে। ঠিক আছে, আস্তে আস্তে আসি। বেশ, তবে আমাদের ভূমিকম্পের কেন্দ্র হয়ে গেল, যেখান থেকে ভূমিকম্প প্রথম তৈরি হয়। আর উপকেন্দ্র বলতে কি বোঝায়, উপকেন্দ্র হলো ভূমিকম্পের কেন্দ্রের ওপরে ভূপৃষ্ঠের উলম্বগত অবস্থান হলো উপকেন্দ্র। এই যে এখানে আমি ছবি আঁকি দিয়েছি, যে ই পয়েন্টটা হলো ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক আছে, এইখানেও তোমাদের আঁকা আছে যে এই যে এই অংশটা হলো ভূমিকম্পের ফোকাস পয়েন্ট, মানে ভূমিকম্পের কেন্দ্র। আর ঠিক ওপরে যেখানে ভূমিকম্প এসে প্রথমে পৌঁছালো তাকে বলা হয় এপিসেন্টার বা উপকেন্দ্র। ঠিক আছে, ভূমিকম্পের ঠিক ওপরে কেন্দ্র থেকে সমকোণে থাকবে, এই পয়েন্টটা মনে রাখবে, কেন্দ্র থেকে সমকোণে থাকে। এই যে ভূমিকম্প উপকেন্দ্র, মনে রাখবে কেন্দ্র থেকে সমকোণে থাকে, একদম সোজা ডাইরেক্ট, একবারে স্ট্রেট লাইন। এরপরে আছে আমাদের ভূমিকম্প তরঙ্গের প্রথম গন্তব্যস্থল। এখানে এখানে প্রথম গন্তব্যস্থল, এখানে মনে রাখবে ভূমিকম্পের প্রথম যে তরঙ্গ এসে পৌঁছায় সেটা হলো পি তরঙ্গ, আমরা পড়বো একটু পরে। এটি একটি কি, অবশ্যই ভৌগোলিক স্থান। ভৌগোলিক স্থান মানে কি, পৃথিবী পৃষ্ঠের কোন একটা নির্দিষ্ট জায়গা। আর এখান থেকে এল তরঙ্গ তৈরি হয়। এল তরঙ্গ মানে কি বোঝায়, পৃষ্ঠ তরঙ্গ। অর্থাৎ এখানে ভূমিকম্প তরঙ্গ আসার পরে এরকম করে চারপাশে ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গ ছড়িয়ে যায়। ঠিক আছে, এটা যদি ভূমিকম্পের উপকেন্দ্র হয়, এটা যদি ভূমিকম্পের কেন্দ্র হয়, ফোকাস এবং এপিসেন্টার। এই যে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে চারপাশে এই ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গ কি হবে, ছড়িয়ে যাবে। এই যে এখান থেকে তরঙ্গ এই দিকে ছড়িয়ে যাবে, ভূপৃষ্ঠ বরাবর
ছড়িয়ে যাবে। এটা ওর জন্য বলা হচ্ছে কি ভূপৃষ্ঠের এল তরঙ্গের উৎসস্থল। উপকেন্দ্র ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি হয়, সব থেকে বেশি ভূমিকম্পের উপকেন্দ্রে তীব্রতা। আর অনুভূমিক দূরত্ব যত বৃদ্ধি পায় তীব্রতা তত হ্রাস পায়। অর্থাৎ আমরা যখন এই কেন্দ্রের এই অংশটা থেকে যত দূরে যাব, এই অংশটা থেকে উপকেন্দ্র থেকে যত দূরে যাব, এইখানে সব থেকে কম হবে, এখানে সব থেকে বেশি হবে। এই পয়েন্টটাতে, এ পয়েন্টটাতে বেশি হবে, এ পয়েন্টটাতে কম হবে, এই বি পয়েন্টটাতে কম হবে, আর এই পয়েন্টটাতে ভূমিকম্প সব থেকে বেশি হবে। ঠিক আছে, কারণ বলা হয় কি উপকেন্দ্র থেকে যত দূরে যাব ভূমিকম্পের তীব্রতা কি হবে, কমবে। তাই এই যে এইখানে এপিসেন্টার দেখতে পাচ্ছ, এপিসেন্টার এইখান থেকে যত এইখানে যাব এইখানে ভূমিকম্প কম, এ পয়েন্টে কম, আর এইখানে বি পয়েন্টে বেশি। ঠিক আছে, বেশ। ভূমিরূপের এটা কি করবে, ভূমিরূপের সর্বাধিক পরিবর্তন হয়। এর উপরে যেহেতু ভূমিরূপ অর্থাৎ ভূত্বক আছে, তাই এর জন্য ভূমিরূপের সর্বাধিক পরিবর্তন হয় এই জায়গাটায়। এরপরে আমাদের আছে প্লাইস্টোসিসমিক অঞ্চল। মনে রাখবে তথ্যটা, এই তথ্যটা বলছি, শব্দটা প্লাইস্টোসিসমিক অঞ্চল বলতে কি বোঝায়, ভূমিকম্পের উপকেন্দ্র সংলগ্ন অধিক কম্পন তীব্রতা যুক্ত অঞ্চল। সব থেকে যেখানে বেশি ভূমিকম্পের উপকেন্দ্র চারপাশে সব থেকে বেশি ভূমিকম্প অনুভব হবে, এবং সেই অঞ্চলটাকে বলা হয় কি প্লাইস্টোসিসমিক অঞ্চল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে সব থেকে কি বেশি হয়। অর্থাৎ ভূমিকম্পের যে অংশ বরাবর, এটা যদি ভূমিকম্পের উপকেন্দ্র হয়, অর্থাৎ এই বরাবর সব থেকে বেশি কম্পন অনুভূত হলো, এই বরাবর কম্পন সব থেকে বেশি অনুভূত হলো, তাহলে এটাকে কি বলবো, ভূমিকম্পের প্লাইস্টোসিসমিক অঞ্চল। ঠিক আছে, এই যে এই জায়গাটায় সব থেকে বেশি কম্পন অনুভূত হলো, তাই এটাকে বলবো প্লাইস্টোসিসমিক অঞ্চল। বেশ, বোঝা গেছে প্লাইস্টোসিসমিক অঞ্চল, এইখানে সব থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মনে রাখতে হবে, আইসোসিসমাল লাইন। ঠিক আছে, আইসোসিসমাল লাইন বলতে কি বোঝায়, এখানে আইসোসিসমাল লাইন বলতে বোঝায়, মনে রাখবে, যেখানে ভূমিকম্পের সম তীব্রতা অনুভব হয়, যেখানে যেখানে ভূমিকম্প সমানভাবে অনুভব হবে, সমান ভূমিকম্প তীব্রতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পর যোগ করলে মানচিত্রের যে কাল্পনিক রেখা পাওয়া যায়, একে সমভূবিপর্যয় রেখাও একে বলা হয় কি আইসো ডায়াস্ট্রপিক লাইনও বলা হয়। রেখাগুলির মান কি হয়, রেখাগুলির মান উপকেন্দ্র থেকে দূরের দিকে ক্রমশ হ্রাস পায়। উপকেন্দ্রের কাছে রেখাগুলি খুব ঘনভাবে ও প্রান্তভাগে ফাঁকাভাবে থাকে। অর্থাৎ এইখানে আমি যদি এই লাইনটা আঁকি, এইখানে যদি ভূমিকম্প হয়, এই জায়গাটায় যদি ভূমিকম্প হয়, এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর আমি লাইন বরাবর জয়েন করলাম, তবে এই জায়গাগুলো কি হচ্ছে, যে সমান ভূমিকম্প অনুভূত অঞ্চল। ঠিক আছে, এটা ভূমিকম্পের উপকেন্দ্র, মাঝখানের অংশটা। আর এখানে কি বলছে, যে রেখাগুলি খুব ঘনভাবে থাকে কাছাকাছি, এই যে এই বরাবর রেখাগুলো খুব ঘনভাবে থাকবে ভূমিকম্পের উপকেন্দ্র বরাবর। যত দূরের দিকে যাবে তত কি হবে, তত ফাঁকাভাবে অবস্থান করবে। ঠিক আছে, এখানে শুধু তোমরা মনে রাখবে যে সমতীব্র ভূমিকম্প রেখাকে বলা হয় আইসোসিসমাল লাইন। তোমাদের এই শব্দটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেবে। ঠিক আছে, আইসোসিসমাল লাইন দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেবে। ব্যবহার কি, এর ব্যবহার হলো উপকেন্দ্র নির্ণয় করা হয়, অর্থাৎ যেখানে সব থেকে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে সেইটাই উপকেন্দ্র হয়। আমরা জানি ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায় এটা থেকে, আবার ভূমিকম্পের কেন্দ্রের গভীরতাও নির্ণয় করা হয়। রেখাগুলি ঘনভাবে থাকলে কেন্দ্র অগভীর, আর এবং ফাঁকা ফাঁকা থাকলে কেন্দ্র সুগভীর হয়। এই লাইনটা মনে রাখবে, যে রেখাগুলো যখন আইসোসিসমাল লাইন যখন ঘনভাবে থাকবে তখন কেন্দ্র হবে অগভীর, মানে অনেকটা উঁচুতেই কেন্দ্র অবস্থান করছে, অনেকটা উঁচুতে মানে কি বেশি গভীরে নয়। আর ফাঁকাভাবে যদি থাকে তাহলে ভূমিকম্পের কেন্দ্রটা অনেকটা সুগভীরে আছে। ঠিক আছে, বেশ, সুগভীরে মানে বেশি গভীরে আছে। এরপর আছে কাল ভূকম্পন রেখা। দেখো এই শব্দগুলো জানানোর পরেই আমি মেন টপিকে যাব, ভূমিকম্প সৃষ্টির তরঙ্গের প্রকার। ঠিক আছে, তারপরে বিভিন্ন তরঙ্গের বৈশিষ্ট্য, তারপরে আমরা যাব যে ভূমিকম্পের শ্রেণীবিভাগ, ভূমিকম্পের কারণ, এইগুলো পরে যাব। তাই অধৈর্য হওয়ার কিছু নেই, ধীরে ধীরে সবকটাই পড়াবো। ঠিক আছে, বেশ। এরপরে আমরা যাব কি
যে সমকাল ভূকম্পন রেখা, সমকাল ভূকম্পন রেখাকে ইংরেজিতে বলা হয় হোমোসিসমাল লাইন। এই ইংরেজিটা মনে রাখবে। হোমোসিসমাল লাইন বলতে কি বোঝায়, যে যেসব স্থানে সমান সময়ে একই সময় ভূকম্প তরঙ্গ এসে পৌঁছায় সেই জায়গাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই বলা হয় সমকাল ভূকম্পন রেখা। ঠিক আছে, অর্থাৎ মনে রাখবে যে সমান সময়ে একই সময়ে ভূকম্প এসে পৌঁছায় সেই জায়গাগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। ঠিক আছে, এই রেখাগুলির মান কি হবে, উপকেন্দ্র থেকে বাইরের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। ভূমিকম্পের সময় জানা সম্ভব হয় এর দ্বারা। আর উপকেন্দ্রের কাছে যেগুলি ফাঁকাভাবে ও প্রান্তভাগে ঘনভাবে থাকে, আমরা একটু আগে পড়লাম যেখানে এখানে কি, যে উপকেন্দ্র কাছে রেখাগুলি খুব ঘনভাবে থাকে আর প্রান্তভাগে ফাঁকাভাবে থাকে। আর এইখানে কি, এইখানে উপকেন্দ্রের কাছে রেখাগুলি ফাঁকাভাবে আর প্রান্তভাগে ঘনভাবে থাকে। অর্থাৎ আইসোসিসমালের সঙ্গে হোমোসিসমালের রেখাগুলো সম্পূর্ণরূপে বিপরীত। আর এই রেখাগুলো হোমোসিসমাল মনে রাখবে যে এগুলো ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে লেখা হয়। ঠিক আছে, কি বললাম, ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে লেখা হয়, এই তথ্যটা, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে, কি বললাম, ঘন্টা, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা হয়। ঠিক আছে, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড এই তিনটি এককে উপস্থাপন করা হয়। তাহলে হোমোসিসমাল মানে কি, সমান ভূকম্পন কাল রেখা, অর্থাৎ যখন সমান সময়ে যে এলাকায় ভূমিকম্প এসে পড়ছে সেই জায়গাগুলোকে যোগ করা হয়। অর্থাৎ একটা সময় ভূমিকম্প হলে যে যে জায়গাগুলোতে একটা সময় ভূমিকম্প হয়েছে সেই জায়গাগুলোকে যোগ করা হয়। ঠিক আছে, আর সমতীব্র ভূকম্পন রেখা অর্থাৎ রিক্টার স্কেলে 4 যে ভূমিকম্প যুক্ত এলাকাগুলো অনুভব করেছে, 4 রিক্টার স্কেলে 4 অনুভব করেছে এমন ভূকম্প এলাকাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, 4 বা 5 যাই হোক। ঠিক আছে, এটা বোঝা গিয়েছে। এরপরে আসবো আমরা প্রতিবাদ কেন্দ্র। প্রতিবাদ কেন্দ্র বলতে কি বোঝায়, অর্থাৎ পৃথিবীর যে অংশটায় ভূমিকম্প অনুভূত হবে, ঠিক আছে, তার ঠিক বিপরীত পার্শ্ব। ঠিক আছে, তার ঠিক বিপরীত পার্শ্ব। এখানে আমি দেখাচ্ছি বিপরীত পার্শ্ব বলতে কি বোঝায়, যে এই যে এই অংশটা, এই যে এইখানে যখন ভূমিকম্প এসে পৌঁছাচ্ছে, এই যে এই জায়গাটায় ভূমিকম্প এসে পৌঁছাচ্ছে, এই জায়গাটায় হলো এর ঠিক বিপরীত পার্শ্ব। ঠিক আছে, এর ঠিক বিপরীত পার্শ্ব হলো এটা। ঠিক আছে, অর্থাৎ এ হলো এই বির প্রতিবাদ কেন্দ্র। ঠিক আছে, অ্যান্টি সেন্টার। বোঝা গিয়েছে? বেশ। তবে অ্যান্টি সেন্টার মানে কি, এই অংশটা হলো, এইটা হলো বি, এটা হলো এ। তাহলে এ অংশটা হলো আমাদের ভূমিকম্প হয়েছে আর বি অংশটাই ভূমিকম্পর ঠিক বিপরীত অংশ, অর্থাৎ এটার মান কত, 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি বিপরীত। তবে বোঝা গেছে যে ভূমিকম্পের এটা কি প্রতিবাদ কেন্দ্র, অর্থাৎ ভূমিকম্প উপকেন্দ্রের ঠিক বিপরীত দিকে অবস্থিত ভূপৃষ্ঠের যে অবস্থানটিতে ভূমিকম্পের প্রভাব ন্যূনতম হয় তাকে ভূমিকম্পের প্রতিবাদ কেন্দ্র বলা হয়। আর এটা মনে রাখবে, উপকেন্দ্র প্রতিবাদ কেন্দ্রের মধ্যে কৌণিক দূরত্ব কি হয়, 180 ডিগ্রি হয়, যেখানে পি তরঙ্গ পৌঁছায় 21 মিনিট সময় নেয়। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি প্রথমে, যে ভূমিরূপ গঠনকারী একটা প্রক্রিয়া হলো ভূমিকম্প। ঠিক আছে, তাই ভূমিকম্প হলো কি, ভূমিরূপ ভূমিকম্প হলো একটা অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে, অন্তর্জাত প্রক্রিয়া ভূমিকম্প একটা। ঠিক আছে, এটা একটা আকস্মিক আলোড়ন। অন্তর্জাত প্রক্রিয়া আকস্মিক মানে হঠাৎ করে হয়, আমরা আগের ক্লাসে পড়েছি। আর আকস্মিক আলোড়নের মধ্যে হঠাৎ করে হয় ভূমিকম্প, তার মধ্যে একটা। ঠিক আছে, আকস্মিক মানে কি, সাডেন মুভমেন্ট, সাডেন মুভমেন্ট, সাডেন মুভমেন্ট। ঠিক আছে, তাই আকস্মিক আলোড়নের একটা ভাগ হলো কি, ভূমিকম্প। ঠিক আছে, এরপরে আছে কি ভূমিকম্পের ছায়া বলয়। আমরা প্রথম
চ্যাপ্টার পড়ার সময় করেছিলাম ভূমিকম্পে ছায়াবলয় বলতে কি বোঝায়। যারা দেখনি আমার প্রথম যে ক্লাস, যে ভূ অভ্যন্তরের গঠন, সেই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা আমি করেছিলাম। ভূমিকম্পে ছায়াবলয় হলো একবারে অনেকটা বড়। এস তরঙ্গের ছায়াবলয় হলো 140 ডিগ্রি থেকে 140 নয় 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি অংশে এস তরঙ্গে পৌঁছায় না। ঠিক আছে, কারণ কেন্দ্রমণ্ডল এর ঊর্ধ্ব অংশ তরল অবস্থায় আছে, সেই কারণে এস তরঙ্গ পৌঁছায় না। তাই আমাদের যে এস তরঙ্গ আছে, সেই এস তরঙ্গ 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রিতে পৌঁছাতে পারে না। তাই আমাদের এস তরঙ্গ ছায়াবলয়টা বড়। আর পি তরঙ্গ কোথা থেকে পৌঁছাতে পারে না, 104 থেকে 140 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই এটাকে বলা হয় কি, পি তরঙ্গের ছায়াবলয়। ঠিক আছে, পৌঁছাতে পারে না। এই বিষয়টা আমি এর আগের ক্লাসেও আলোচনা করেছি, ভূ অভ্যন্তরের গঠন, সেখানে তোমরা দেখে নিও। কারণ এস তরঙ্গ প্রতিফলিত হয়ে যায়, ঠিক আছে, আর পি তরঙ্গ কিছুটা বিচ্যুতি হয়। তাই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এস তরঙ্গের ছায়াবলয় কতখানি আর পি তরঙ্গের ছায়াবলয় কতখানি, স্পেসিফিক্যালি এটা দিতে পারে, বা টোটাল দিতে পারে যে ভূমিকম্পের ছায়াবলয় কি। অর্থাৎ ভূমিকম্পের ঠিক যেখানে তৈরি হয় উপকেন্দ্র, যেখানে তৈরি হয় এই যে এখানে উপকেন্দ্র, এর ঠিক 104 ডিগ্রি থেকে 104 ডিগ্রি 104 থেকে 140 ডিগ্রি হলো পি তরঙ্গের ছায়াবলয়। এখানে পি তরঙ্গ পৌঁছায় না। আর 104 থেকে 104 ডিগ্রি ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এস তরঙ্গ পৌঁছাতে পারে না। এটাই হলো ভূমিকম্পের ছায়াবলয়। ঠিক আছে, এই যে আমি ছবি দেখিয়েছি তোমাদের এর আগের ক্লাসেও, তোমরা একবার দেখে নিতে পারো। বেশ, তাহলে ভূমিকম্পের ছায়াবলয় হয়েছে। এরপরে আমরা পড়ব ভূমিকম্পের তরঙ্গের প্রকার। ভূমিকম্পের তরঙ্গের প্রকার সম্পর্কে জানার আগে আমরা এর আগেও পড়েছি যে ভূমিকম্প তরঙ্গ বিষয় সম্পর্কে। আমরা যখন ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে পড়েছিলাম, তখন এই ভূমিকম্পের তরঙ্গের প্রকারগুলো বলেছিলাম। ঠিক আছে, তাই তোমরা যারা ক্লাস দেখোনি, আমার প্লে লিস্টে সাজানো আছে, ক্লাসটা দেখে নাও। এরপরে ভূমিকম্পের তরঙ্গের প্রকার হিসাবে আমরা আগে পড়ে নিই, একটা কিছু তথ্য জেনে নিই। ভূকম্পবিদ জন মিশেল 1755 খ্রিস্টাব্দে ভূমিকম্প তরঙ্গ আবিষ্কার করে। ব্রিটিশ ভূতত্ত্ববিদ রিচার্ড ডিক্সটন ওল্ডহ্যাম প্রথম 1906 খ্রিস্টাব্দে ভূকম্প তরঙ্গের 3টি প্রকারের কথা আবিষ্কার করেন। ভূমিকম্পের তরঙ্গের প্রকার কি কি আছে? দেহ তরঙ্গ মানে বডি ওয়েভস, পৃষ্ঠ তরঙ্গ মানে সারফেস ওয়েভ অর ল্যাটেরাল ওয়েভস। দেহ তরঙ্গ বলতে কি বোঝায়? পৃথিবীর ভেতরে কেন্দ্র থেকে ভূ অভ্যন্তরের মধ্য দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে দেহ তরঙ্গ। ঠিক আছে, পৃথিবীর ভেতরেই তৈরি হয়। আর উপকেন্দ্র থেকে কঠিন ভূত্বকের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগে তির্যকভাবে গমন করে, সেটা হলো কি পৃষ্ঠ তরঙ্গ। ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে তরঙ্গ এগিয়ে যাবে। দেহ তরঙ্গের দুটো প্রকার, একটা হলো পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ বলার কারণ হলো এপিসেন্টারে বা ভূকম্পের উপকেন্দ্রে প্রথমে পৌঁছায়। আর এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্রে দ্বিতীয়বারে পৌঁছায়। র্যালে ঠিক আছে, পৃষ্ঠ তরঙ্গকে এল তরঙ্গ বলা হয়। পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গে দুটো ভাগ, একটা হলো র্যালে তরঙ্গ, একটা হলো লাভ তরঙ্গ। এবার আমরা প্রত্যেকটা তরঙ্গ এক এক করে জানবো। ঠিক আছে, তবে ভূকম্পের যে কেন্দ্র, এই যে এটা যদি ভূমিকম্পের কেন্দ্র হয়, এই বরাবর যে তরঙ্গ পৃথিবীর অভ্যন্তর ভাগ দিয়ে চারপাশে ছড়িয়ে যাচ্ছে, দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগ দিয়ে আঁকছি, এইগুলোকে বলা হয় কি বডি ওয়েভস, মানে পৃথিবীর ভেতর দিয়ে যাচ্ছে বলে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি, প্রথম যে তরঙ্গ সেটা হলো প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ। এটা কেমন, এটা আমি দেখাচ্ছি ছবিতে। এটা হলো ক্রমশ সংকুচিত হয়, এটা এক্সপ্যানিশন হয়। এক্সপ্যানিশন মানে তোমরা জানো যে সংকুচিত প্রসারণ হচ্ছে, আর কম্প্রেশন মানে সংকুচিত হচ্ছে। ঠিক আছে, আর এটা কি হয়, এই যে এইখানে দেখতে পাচ্ছ যে উলম্ব ভাবে এটা ওঠানামা করে। ঠিক আছে, এটা কি হবে, ওঠানামা করে উলম্ব ভাবে একবার উপরে উঠবে আবার নিচে নামবে। ঠিক আছে, একবার উপরে উঠবে আর নিচে নামবে, এই যে একবার উপরে উঠছে একবার নিচে নামছে। ঠিক আছে, অভ্যন্তরে এটা এইভাবে তৈরি হয়। অর্থাৎ এটা একটা কি পুশ এবং পুল, এটা একটা পুশ অ্যান্ড পুল। পুশ পুশ মানে জানো কি, পুশ মানে ঠেলা আর পুল মানে টানা। অর্থাৎ এটাকে টানা, ঠিক আছে, টানা পরে এটা টানা এবং ঠেলা,
এরকম তরঙ্গ বলা হয়। এখানে পদার্থগুলো কি হয়, একবার সংকুচিত হয়, এই যে এরকম করে সংকুচিত হবে, ঠিক আছে, আবার ছড়িয়ে যাবে এরকম করে, আবার সংকুচিত হবে, আবার ছড়িয়ে যাবে, আবার সংকুচিত হবে, আবার ছড়িয়ে যাবে, এরকম করে যাবে। এই যে ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ কম্প্রেশন হচ্ছে, এই যে দাগগুলো কম্প্রেশন হচ্ছে, আবার ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে এইরকম করে যাচ্ছে, আবার এইখানে কি হচ্ছে, এইরকম কাছাকাছি এসে যাচ্ছে, আবার দূরে দূরে সরে গেল, এরকম দূরে দূরে সরে গেল, আবার কাছাকাছি আসছে। এইভাবে ভূমিকম্পের তরঙ্গ কি হয়, সামনের দিকে এগিয়ে যায় পি তরঙ্গ, অর্থাৎ এক্সপেনশন মানে ছড়িয়ে যাবে, আর কম্প্রেশন মানে সংকুচিত হবে, অর্থাৎ ক্রমশ সংকুচিত হবে আর প্রসারণ হবে। এটা কি হবে, এক্সপেনশন মানে প্রসারণ, আর কম্প্রেশন মানে সংকুচিত। আর এটা কিভাবে ওঠানামা করবে, মনে রাখবে উলম্ব ভাবে ওঠানামা করবে। ঠিক আছে, এই যে ছবি আঁকিয়ে দিচ্ছি বা দেখিয়েছি তোমাদের। বেশ, এবার আমরা পড়ে নিই বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে এটাকে কি বলা হয়, অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডিনাল ওয়েভ বলা হয়। এটা কি শব্দ তরঙ্গের অনুরূপ। আর মনে রাখবে এটা সংনমন তরঙ্গ বলা হয়, কারণ সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আর আরেকটা কথা মনে রাখবে, এই যে এই তরঙ্গ কঠিন তরল গ্যাসীয় এই তিনটি মাধ্যমে যেতে পারে। পি তরঙ্গ কঠিন তরল গ্যাসীয় তিনটি মাধ্যমেই যেতে পারে। ঠিক আছে, দেখো এখানে দেখো এবার বৈশিষ্ট্যগুলো। তরঙ্গের গতির সমান্তরালে বস্তুকণা কি হয়, এগোয় এবং পিছোয়। ঠিক আছে, এগোয় এবং পিছোয়, এই যে এগিয়ে গেল আবার সংকুচিত হয়ে গেল। ঠিক আছে, কেঁচো দেখেছো, কেঁচো কেঁচো যেমন করে সামনের দিকে এগিয়ে যায়, বা এরকম করে স্প্রিং যদি টানো, স্প্রিং, এই যে স্প্রিং এর এই অংশটা যদি টানো, প্রথমে কি হবে, প্রসারণ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে সংকোচন হবে। স্প্রিংকে যেমন করে টেনে সংকোচন হয়, প্রসারণ হয়, ঠিক আছে, টানলে ছাড়লে সেরকম ভাবে এই তরঙ্গটাও এগিয়ে যাবে। এটা কি তরঙ্গের মতো, মনে রাখবে শব্দ তরঙ্গের মতো, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, শব্দ তরঙ্গ। এটা সংনমন তরঙ্গ বলা হয়, সংনমন হয় আবার প্রসারণ হয়। এটা টানা এবং ঠেলা, অর্থাৎ পুশ এবং পুল ওয়েভ বলা হয়। কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যমে যায়, সেটাও আমি বলেছি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র মানে বেশি দূর প্রবাহিত হবে না। দৈর্ঘ্য মানে কি, যে এই যে তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে, সেটা দৈর্ঘ্য ছোট। ঠিক আছে, সর্বাধিক দ্রুত গতি সম্পন্ন এটা, এবং খুবই ক্ষণস্থায়ী, বেশি সময় থাকবে না। আর এটা কি সর্বাধিক শক্তিশালী, কিন্তু ভূ অভ্যন্তরে অনেক গভীরে উৎপন্ন হয়। ধ্বংস ক্ষমতা সবচেয়ে কি এর কম, এর গতিবেগ বেশি, দৈর্ঘ্য ক্ষুদ্র, কিন্তু ধ্বংস ক্ষমতা কম। কেন, কারণ ভূপৃষ্ঠের নিচে তৈরি হচ্ছে বলে, ভূপৃষ্ঠের নিচে তৈরি হচ্ছে বলে এর ধ্বংস ক্ষমতা কি বেশি। ঠিক আছে, ভূপৃষ্ঠের নিচে তৈরি হচ্ছে বলে এর ধ্বংস ক্ষমতা বেশি, ভূপৃষ্ঠের নিচে তৈরি হচ্ছে বলে এর ধ্বংস ক্ষমতা বেশি। বেশ, কঠিন তরল গ্যাসীয় এই তিনটি মাধ্যমে যেতে পারে, কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে এটা যেতে পারে। ঠিক আছে, মনে থাকবে। বেশ, এরপরে আমাদের আছে, এটা পুশ এবং পুল ওয়েভও বলা হয়। ঠিক আছে, এটা পুশ এবং পুল ওয়েভও বলা হয়। তবে এতখানি বোঝা গেল, পি তরঙ্গ থেকে তোমরা মনে রাখবে এটা শব্দ তরঙ্গের অনুরূপ, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, শব্দ তরঙ্গের অনুরূপ অনুদৈর্ঘ্য তরঙ্গ, টানা এবং ঠেলা মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, সর্বাধিক দ্রুত গতি সম্পন্ন এবং খুবই ক্ষণস্থায়ী, আর সর্বাধিক শক্তিশালী, কিন্তু ভূ অভ্যন্তরে অনেক গভীরে উৎপন্ন হয় বলে এটার ক্ষয়ক্ষতির ক্ষমতা বা ধ্বংস ক্ষমতা কম। এরপরে আমরা যাব যে এস তরঙ্গ। ঠিক আছে, আর তোমাদের ছবিও দেখিয়ে দিলাম যে এস তরঙ্গ আমরা বলি। এরপরে এস তরঙ্গ হলো আমাদের এমন একটা তরঙ্গ যেটা কি হবে, আলো তরঙ্গের মতো। ঠিক আছে, আলো তরঙ্গের মতো এটা কি হবে, একবার ওঠানামা করবে, এরকম করে ওঠানামা করে সামনের দিকে এগিয়ে যাবে, এরকম করে ওঠানামা করবে। ঠিক আছে, বেশ, ওঠানামা করবে। আর এখানে কি হবে, এটা মনে রাখবে আলো তরঙ্গের মতো। আলো তরঙ্গ, আলো যেমন করে সামনের দিকে এগিয়ে যায়, আর এটা কঠিন মাধ্যমে শুধু যাবে, গ্যাসীয় মাধ্যমে যাবে না। আর এটা কিভাবে এগিয়ে যায়, এটা যায় হলো অনুভূমিক ভাবে। অনুভূমিক ভাবে একবার এই দিকে যাবে, অনুভূমিক ভাবে একবার এই দিকে, ঠিক আছে, আর একবার এই দিকে, অনুভূমিক ভাবে একবার এই দিকে, একবার এই দিকে। ঠিক আছে, এইরকম করে অনুভূমিক ভাবে সামনের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ ভূমিকম্পের উপকেন্দ্রে পৌঁছাবে। ঠিক আছে, এটা অনুভূমিক ভাবে যায়।
আর এটা শব্দ তরঙ্গের মতো নয়, আলো তরঙ্গের মতো। আর পদার্থ কি হবে, ওপর নিচ ওঠানামা করে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, পদার্থের আয়তন পরিবর্তন, দেখো এখানে কি বলছে, অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ বা আলো তরঙ্গের অনুরূপ পদার্থের আয়তন পরিবর্তন আকৃতিতে পরিবর্তন করে, তাই পীড়ন তরঙ্গ বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়, শিয়ার ওয়েভও বলা হয় বা পীড়ন তরঙ্গ বলা হয়। তরঙ্গের গতির সমকোণে কি হয়, বস্তুকণা ওঠানামা করে। অর্থাৎ বস্তুকণা কি হয়, যে আমরা বললাম এস তরঙ্গে এরকম করে ওঠানামা করে এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে বস্তুকণা উপরে উঠলো আবার নিচে নামলো, বস্তুকণা উপরে উঠলো আবার নিচে নামলো, এইভাবে এগিয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র কঠিন মাধ্যমে যাবে এটা, তাই কেন্দ্রমণ্ডলে যেতে পারে না। মনে রাখবে এটা কেন্দ্রমণ্ডলে যেতে পারে না, কিন্তু পি তরঙ্গ আমরা বললাম কি কঠিন তরল গ্যাসীয় তিনটে মাধ্যমে যায়, তাই পি তরঙ্গ কঠিন তরল গ্যাসীয় মাধ্যমে যাওয়ার জন্য কেন্দ্রমণ্ডল দিয়েও যায়। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য পি থেকে বড় আর এল থেকে ছোট, তাই এখানে আমি এই যে একটা একটা দিয়েছি, এল তরঙ্গ হলো সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য বড়, তারপর এস তরঙ্গের, তারপরে পি তরঙ্গের ধ্বংস ক্ষমতা এর কি মাঝারি ধরনের ধ্বংস ক্ষমতা এর। আর সব থেকে ধ্বংস ক্ষমতা যদি বেশি বলা হয় তবে বলা হবে কি এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা সব থেকে বেশি। পরীক্ষায় প্রশ্ন আসার মতো একটা কথা বলছি আমি, শোনো, যে এল তরঙ্গের ধ্বংস ক্ষমতা সব থেকে বেশি। বেশ, এরপরে আমরা পড়ব কি পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ তরঙ্গ কোথায় হবে, যে উপকেন্দ্র থেকে চারপাশে ছড়িয়ে যাবে, এটাকে এল তরঙ্গ বলা হয়। পি ও এস তরঙ্গ দ্বারা বাহিত শক্তি দ্বারা এই তরঙ্গ উৎপত্তি হয়, উপকেন্দ্র থেকে সৃষ্টি হয়। তীব্র সংনমনের ফলে পদার্থের আয়তন এবং তীব্র পীড়নের ফলে আকৃতিতে পরিবর্তন হয় এটা। অর্থাৎ সংনমনের ফলে আয়তনও পরিবর্তন হয়, আবার তীব্র পীড়নের ফলে আকৃতিতেও পরিবর্তন হয়। এটা একটা কি দীর্ঘ তরঙ্গ বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়, দীর্ঘ তরঙ্গ বা লং ওয়েভ বলা হয়, অনেকটা দূর প্রবাহিত হয়। তাহলে মনে রাখবে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এইখানে একটা কথা বলি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে, তার পরিসংখ্যা কম। ঠিক আছে, পরিসংখ্যা বলতে কি বোঝায়, অর্থাৎ এস তরঙ্গ এই যে এরকম করে ওঠানামা করে গেল, অনেক দূর গেল, আর এইটা আর একটা আঁকছি, এটা অনেক দূর গেল। দেখো এইখানে একটা, দুটো, তিনটে আছে, আর এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট কিন্তু এর পরিসংখ্যা পাঁচটা, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য বড়, এর পরিসংখ্যা কটা, তিনটে। এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর পরিসংখ্যা, তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে পরিসংখ্যা কম হবে। বেশ, শুধুমাত্র এটা কি হবে, শুধুমাত্র এটা কঠিন মাধ্যমে অর্থাৎ কঠিন মাধ্যমে অর্থাৎ শিলামণ্ডলের শিয়াল ও সীমা অংশে চলাচল করতে সক্ষম, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর দিয়ে যায়, তাই বলা হয় কি শিয়াল এবং সীমার মধ্যে দিয়ে যাবে, আর কোথা দিয়ে যাবে না। আর 5 নম্বরে কি বলছে, এটির শক্তি সবচেয়ে কম হয়, এটির শক্তি সবচেয়ে কম কিন্তু ভূপৃষ্ঠের বস্তুকে ওপরে তুলে নিচে আছাড় মারে, তাই এটি সর্বাধিক ধ্বংসাত্মক। শক্তি বেশি ছিল পি তরঙ্গে, কিন্তু ধ্বংস ক্ষমতা একেবারেই কম, কারণ মাটির নিচ দিয়ে আসছে, কিন্তু এর শক্তি কম, কিন্তু ভূপৃষ্ঠের বস্তুকে উপরে তুলে আবার আছাড় মারে, তাই এটা সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ। এল তরঙ্গকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো র্যালে তরঙ্গ। র্যালে তরঙ্গ কি পি তরঙ্গের অনুরূপ। ঠিক আছে, ব্রিটিশ পদার্থবিদ লর্ড র্যালে 1855 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করে। ঠিক আছে, এখানে উলম্বভাবে ওঠানামা করে। ঠিক আছে, পি তরঙ্গ যেমন করে উলম্বভাবে ওঠানামা করে, আর বস্তুকণা কি হয়, সংকোচন ও প্রসারণের মাধ্যমে উপবৃত্তাকার পথে অগ্রসর হয়। ঠিক আছে, এটা পি তরঙ্গের মতো, বোঝা গেছে। আর লাভ তরঙ্গ কি, ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে প্রসারিত হয়, একে ল্যাটেরাল বা কুইরেলিয়ান বা এলকিউ তরঙ্গ বলা হয়। ব্রিটিশ গণিতবিদ অগাস্টাস এডওয়ার্ড হফ লব 1911 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করে। তবে ভূমিকম্পের তরঙ্গ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন তরঙ্গ সব থেকে ধ্বংস ক্ষমতা বেশি, কোন তরঙ্গ ধ্বংস ক্ষমতা বেশি কিন্তু কোন তরঙ্গ দৈর্ঘ্যের ধ্বংস ক্ষমতা কম। ঠিক আছে, তারপরে বলতে পারে পি তরঙ্গ কোন কোন মাধ্যমে যেতে পারে, পি তরঙ্গ এস তরঙ্গ কোনটা কেন্দ্রমণ্ডল দিয়ে যেতে পারে, এই জিনিসগুলো তোমাদের প্রশ্ন দিতে পারে।
ঠিক আছে, যে কটা থেকে প্রশ্ন দিতে পারে সেই কটা আমি এখানে তোমাদের করিয়ে দিলাম, তাই যদি মনে না থাকে বারবার দেখবে। বেশ, এরপরে আছে ভূমিকম্পের শ্রেণীবিভাগ। ভূমিকম্পের শ্রেণীবিভাগ মূলত প্রাকৃতিক ভূমিকম্প বলা হয় আর একটা কৃত্রিম ভূমিকম্প বলা হয়। প্রাকৃতিক ভূমিকম্প আমরা জানি ন্যাচারালি ক্রিয়েটেড, আর কৃত্রিম মানে মানুষ দ্বারা সৃষ্ট। প্রাকৃতিক ভূমিকম্পর অনেক কটা ভাগ আছে। একটা হলো ভূগাঠনিক ভূমিকম্প। ভূগাঠনিক ভূমিকম্প হলো চ্যুতিতল বরাবর শিলাস্তরের সরণ হলে পাঁচ সঞ্চালনের জন্য। আমরা চ্যুতিতল পড়ে এসেছি আগের ক্লাসে, তাই চ্যুতিতলটা দেখতে পারো। ঠিক আছে, সব এক্সপ্লেন করা সম্ভব নয় একটা ভিডিওতে, তাই চ্যুতিতল বলবো। তোমাদের বুঝে নিতে হবে যে চ্যুতিতল মানে আগের দিন পড়িয়ে দিয়েছি আমি। ঠিক আছে, আগ্নেয় ভূমিকম্প। আগ্নেয় ভূমিকম্প মানে বলতে চাইছে যে যখন অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হবে। চ্যুতিতল ভূমিকম্প একটা ছবিও তোমাদের দেখিয়েছিলাম, যে এই যে দেখিয়ে দিই চ্যুতিতল। চ্যুতিতল এই যে এটা হলো চ্যুতিতল, এই যে এই অংশটা, এই যে কালার করলাম এই অংশটা হলো চ্যুতিতল। ঠিক আছে, এই বরাবর ভূমিকম্প হচ্ছে, বোঝা গেছে? এই যে এই অংশ বরাবর চ্যুতিতল বলা হয়। এই শিলাস্তরের সরণ ঘটেছে এই বরাবর, এটাকে বলা হয় চ্যুতিতল। তাহলে এই বরাবর ভূমিকম্প হবে। এইখানে যারা থাকবে, যাদের ঘরবাড়ি থাকবে এর উপরে, অর্থাৎ এই অংশটায় যারা থাকবে তাদের মধ্যে একটা কম্পন অনুভূত হবে, এটাকে বলা হয় চ্যুতিতল। এই যে এই অংশটা, এই যে এই অংশটা বি অংশের সঙ্গে ছিল, এটা কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। বেশ, তাহলে এটা হলো চ্যুতিতল বরাবর ভূমিকম্প হয়। ভূগাঠনিক, কারণ আগ্নেয় ভূমিকম্প কখন হবে, অগ্নুৎপাত যখন প্রচন্ড বিস্ফোরণে হবে তখন অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হবে। আর আছে সমস্থিতিক ভূমিকম্প। সমস্থিতিক ভূমিকম্প বলতে কি বোঝায়, আমাদের যে ভূত্বক, সেই ভূত্বকের যে পর্বত মালভূমি সমভূমি অ্যাস্টেনোস্ফিয়ারের উপর একটা নির্দিষ্ট ভারসাম্য অবস্থায় ভাসছে, তাই না? এটা যদি অ্যাস্টেনোস্ফিয়ার হয়, এই অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে এটা পর্বত, এটা মালভূমি, এটা সমভূমি একটা নির্দিষ্ট ভারসাম্য অবস্থা বজায় রেখে ভাসছে এখানে। ঠিক আছে, তবে এবার এই অংশটা একটা নির্দিষ্ট চাপ দিচ্ছে, এখানে এই অংশটা একটা নির্দিষ্ট চাপ দিচ্ছে। এই চাপটা যদি হেরফের হয় কোনো কারণে, তখন ভূপৃষ্ঠটা কি হয়, কেঁপে ওঠে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে সমস্থিতিক ভারসাম্য অবস্থায় যদি না থাকে কোনো ভূপৃষ্ঠের অংশ, তখন কেঁপে ওঠে। অর্থাৎ ঘনত্ব ভর অনুসারে ভূপৃষ্ঠের ভূমিরূপগুলি ভারসাম্য অবস্থায় থাকে। তাহলে এখানে কার ঘনত্ব বেশি, এখানে মনে রাখতে হবে, এখানে এই যে ভূত্বকের, এটা হলো ভূত্বক, ভূত্বকের ঘনত্ব বেশি, মালভূমির ঘনত্ব একটু কম, পাহাড়ের ঘনত্ব, পর্বতের ঘনত্ব একেবারেই কম। ঠিক আছে, এবার ঘনত্ব বা ভার যদি হেরফের হয়, অর্থাৎ পর্বতের এই অংশটা যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তখন পর্বতটা কি হবে, নিচের দিকে অত চাপ দিতে পারবে না। এই নিচের দিকে যে চাপ দিচ্ছে, এই চাপটা দিতে পারবে না, তখন কি হবে, এই অংশটা উপরে উঠে যাবে। এই উপরে উঠতে গিয়ে যে কম্পন হবে, তখন সেটাকে বলা হয় কি, সমস্থিতিক ভূমিকম্প। অর্থাৎ কোনো একটা সমুদ্রে জাহাজ যদি চলাচল করে, জাহাজে যদি প্রচুর মালপত্র থাকে, তবে সেটা জলের নিচে অনেকটা বেশি ডুবে থাকে। যখন মালপত্র খালি হয়ে যায়, জাহাজটা অনেকটা উঁচুতে উঠে যায় জলে। সেই রকমই আমাদের পর্বত মালভূমি সমভূমি অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে এরকম করে ভেসে আছে। যখন চাপ কমবে বা বাড়বে, তখন কি হবে, ওঠানামা করবে, তার ফলে যে ভূমিকম্প হয় সেটাকে বলে সমস্থিতিক ভূমিকম্প। ঠিক আছে, বেশ, এরপরে আছে কি পাতালিক ভূমিকম্প। পাতালিক ভূমিকম্প বলতে কি বোঝায়, যে ভূপৃষ্ঠের একদম অনেকটা নিচে, প্রায় 700 কিমি গভীরে, ঠিক আছে, শিলার রাসায়নিক পরিবর্তন হলে তখন যে ভূমিকম্প হয়। শিলার রাসায়নিক পরিবর্তন তোমাদের একটু আগে দেখালাম, এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই যে 700 কিমি, এই যে এই অংশটায় কি হয়, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, অর্থাৎ মেটামরফিজম বা মেল্টিং হচ্ছে। মেটামরফিজম মানে শিলা রূপান্তরিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই যে পাতের যে এখানে শিলা ছিল সেটা পরিবর্তন হচ্ছে, সেইটাই হলো একটা কারণ ভূমিকম্পের আরেকটা। ঠিক আছে, কারণ মানে কি, শ্রেণীবিভাগ। ঠিক আছে, এবার কৃত্রিম ভূমিকম্প তোমরা জানো, নদীতে যদি বাঁধ তৈরি করা হয় পর্বত্য অঞ্চলে, তাহলে বাঁধে যদি প্রচুর জল জমে যায়, তবে এই যে যেটা দেখালাম একটু আগেই, সমস্থিতিক ভারসাম্য নষ্ট হবে। পাহাড়ে যদি ডিনামাইট ফাটানো হয়, খনি অঞ্চলে যদি প্রচুর পরিমাণে বোমা বিস্ফোরণ করে খনিজ সম্পদ সংগ্রহ করা হয়, তবে এই
কৃত্রিম ভূমিকম্প সম্পন্ন হয়। ঠিক আছে, এরপর আছে ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণের মধ্যে কি আছে, প্রথমে প্রাকৃতিক কারণ দিয়েছে, অপ্রাকৃতিক কারণ দিয়েছে। প্রাকৃতিক কারণ মানে পৃথিবীতে প্রকৃতি প্রদত্ত সৃষ্ট ভূমিকম্প, তার মধ্যে কি দিয়েছে, ভূগাঠনিক কারণ আর অভূগাঠনিক কারণ। ভূগাঠনিক কারণের মধ্যে বলা হয় কি, স্থিতিস্থাপকতা প্রতিক্ষেপ। স্থিতিস্থাপকতা প্রতিক্ষেপ মানে কি, ওই যে রাবার ব্যান্ড দিয়ে উদাহরণ দিয়েছিলাম তোমাদের, মনে আছে? রাবার ব্যান্ড, রাবার ব্যান্ড যখন টানা হয় তখন অনেকটা কি হয়, ইলাস্টিসিটির জন্য অনেকটা লম্বা হয়ে যায়, কিন্তু যখন ছিঁড়ে যায় তখন আবার পুনরায় সেই অবস্থায় ফিরে আসতে গিয়ে যে ছাঁট মেরে একেবারে পুনরায় অবস্থায় ফিরে এলো, তখন সেটাকে বলা হয় কি, স্থিতিস্থাপকতা প্রতিক্ষেপ। এই স্থিতিস্থাপকতা প্রতিক্ষেপ তত্ত্বটা বা কথাটা প্রথম দিয়েছিল কে, মনে রাখবে এই শব্দটা, যে ইলাস্টিক রিবাউন্ড থিওরি দিয়েছিল কে, হেনরি ফিউডিং রিড 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তেমনি শিলারও এরকম স্থিতিস্থাপকতা আছে। সেই স্থিতিস্থাপকতা যদি নষ্ট হয় তখন শিলা কি হয়, কেঁপে ওঠে। ঠিক আছে, এরপরে আছে কি, যে ভূগর্ভস্থ বাষ্পচাপ। ভূগর্ভস্থ বাষ্পচাপ মানে কি বোঝায়, যে মাটির নিচে যখন প্রচন্ড পরিমাণে জল উষ্ণতার সংস্পর্শে আসবে তখন বাষ্প তৈরি হবে, সেই বাষ্পর চাপে ভূপৃষ্ঠটা কি হবে, কেঁপে উঠবে। বাষ্পটা কি হবে, বাইরে বেরিয়ে আসতে চাইবে, তখন ভূত্বকটা সামান্য হলেও কেঁপে উঠবে। অগ্নুৎপাত মানে কি বোঝায়, প্রচুর পরিমাণে বিস্ফোরণযুক্ত যদি কোনো জায়গায় অগ্নুৎপাত হয়, ঠিক আছে, যেমন প্রশান্ত মহাসাগরের আগ্নেয়মেঘলায় প্রায় ডেলি অগ্নুৎপাত হয়, ভূমিকম্পও হয়। আমরা প্রশান্ত মহাসাগরের আগ্নেয়মেঘলা আগে পড়ে এসেছি, তাই বারবার দেখানো অসম্ভব, তোমরা দেখে নেবে আগের ক্লাসে। তাই অগ্নুৎপাত হলেও ভূমিকম্প হয়, প্রচন্ড পরিমাণে যখন বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হবে ভূমিকম্প হবে। তাপ বিকিরণ ও সংকোচন হবে। আমরা জানি পৃথিবী জন্মলগ্নের পর থেকে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, আর আমরা জানি যে কোনো জিনিস যদি ঠান্ডা হয় তাহলে কি হয়, সংকুচিত হয়। তাই পৃথিবী তাপ বিকিরণ করছে আর সংকোচন হচ্ছে, আর সেই কারণে কিছু কিছু ছোট ছোট ভূমিকম্প তৈরি হয়। আর সমস্থিতিক ভারসাম্য নষ্ট, এই যে এইটা হলো সমস্থিতিক ভারসাম্য নষ্ট, যেটা এক্সপ্লেন করলাম একটু আগে। পর্বত মালভূমি সমভূমি একটা নির্দিষ্ট ভর অনুযায়ী অ্যাটমসফিয়ারের উপর ভাসছে, সেই ভরটা যদি বিঘ্ন হয়, ঠিক আছে, সেই সমস্থিতি যদি নষ্ট হয় তবে ভূমিকম্প হতে পারে। মানুষ কি করে, মানুষ পর্বতের ওপরে ড্যাম তৈরি করে, বাঁধ তৈরি করে, সে বাঁধের জলের চাপে পাহাড়ের সমস্থিতিক ভারসাম্য নষ্ট হয়, দিয়ে ভূমিকম্পের তীব্রতা আরো বেড়ে যায়। ঠিক আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ বড় কারণ হলো পাত সঞ্চালন। পাত সঞ্চালনের জন্য সব থেকে বেশি ভূমিকম্প হয়। আমি পৃথিবীর কোথায় কোথায় কি ধরনের পাত সঞ্চালনের জন্য কেমন ভূমিকম্প হয় এখনই বলছি। ঠিক আছে, পাত সঞ্চালন আমরা আগে পড়ে এসেছি, পাত সংস্থান তত্ত্বে প্রতিসারী পাত সীমান্ত, অভিসারী নিরপেক্ষ পাত সীমান্ত। ঠিক আছে, যারা দেখনি ক্লাসটা দেখে নিতে পারো। বোঝা গেছে? আমি এক্সপ্লেন করছি এই তিনটে একটু পরে। আগে অভূঘাটনিক কারণটা বলে নি। ঠিক আছে, অভূঘাটনিক কারণটা বলে নি, এটা আমি একটু পরেই বলছি। অভূঘাটনিক কারণে প্রথমে বলেছে ধস। ধস দেখো, ধস প্রচুর জায়গায় নামে। আমাদের ভারতে হিমালয় পার্বত্য অঞ্চলের কাছাকাছি যে জায়গাগুলো আছে, উত্তরাখণ্ড, ঠিক আছে, তারপরে সিকিম, এই জায়গাগুলোতে ধস প্রায় নামেই। বর্ষাকালে তো ধসটা আরো বেশি নামে। তখন সেই ধস নামার সময় চারপাশে ভূমিকম্প কিছুটা হলেও অনুভূত হয়। হিমানী সম্প্রপাত মানে বোঝায়, এটার ইংরেজি হলো অ্যাভালেন্সেস। এই হিমানী সম্প্রপাত হলো পর্বতের উঁচু অংশ থেকে যখন বড় বড় বরফের চাই উষ্ণতা বৃদ্ধি হওয়ার জন্য গলে যাবে, সেই বরফের চাইগুলো নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, সেই বরফের চায়ের নিচের দিকে যে নামছে গড়াতে গড়াতে, তার চাপেও, তার যে কম্পনেও চারপাশের অংশটা কি হয়, কেঁপে যায়, সেটাকে বলা হয় হিমানী সম্প্রপাত। গুহার ভাঙন কোথায় হয়, যখন খনি অঞ্চল থেকে খনি সংগ্রহ করার পরেও সেই খনি যেখানে ছিল, কয়লা যেখানে ছিল, সেই জায়গাটা যদি না ভরিয়ে দেওয়া হয়, সেই জায়গাটা কি হবে, ধস নামে অগ্নুৎপাত হয়। উল্কাপাত, আজ থেকে প্রায় বহু কোটি বছর আগে আমেরিকার ব্যারিঞ্জার ক্রেটার বলে একটা উল্কাপাতের ফলে বড় গর্ত তৈরি হয়েছে, সেইখানেও আমাদের এই মহাজাগতিক কারণ হিসাবে বলতে পারি যে উল্কাপাতের জন্য ভূমিকম্প তৈরি হচ্ছে। জলপ্রপাত বলতে কি বোঝায়, যখন অনেকটা উঁচু স্থান থেকে জল নিচের দিকে নেমে যাবে তখন সেটাকে বলা হয় জলপ্রপাত। ঠিক আছে, এই জলপ্রপাতের জন্য ভূমিকম্প হয়। কি হয়, যখন প্রচন্ড পরিমাণে জল বাঁধ থেকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হবে, নদীর বাঁধ থেকে যখন প্রচন্ড পরিমাণে জল ছেড়ে দেওয়া হবে, তখন কি হয়, সেই জলের চাপে স্থানীয়ভাবে কি হয়, যে জলপ্রপাত হয়। ঠিক আছে, এটা হলো জলপ্রপাত, কৃত্রিম ভাবে বললাম।
আর অকৃত্রিম বা প্রাকৃতিক ভাবে যদি বলি, যখন প্রচন্ড পরিমাণে বিশাল জলরাশি নিয়ে কোনো একটা প্রাকৃতিক উপায়ে সৃষ্ট জলপ্রপাত নিচের দিকে নামবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় জলপ্রপাত। ঠিক আছে, সেই জলপ্রপাতের চাপেও ভূমিকম্প হয় আমাদের। এরপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক হলো প্রতিসারী, অভিসারী এবং নিরপেক্ষ পাশ সীমানায় ভূমিকম্প। ঠিক আছে, বেশ। এরপরে পাঁচ সঞ্চালনের ভূমিকম্প হিসাবে আমরা যদি এই যে মানবীয় বা অপ্রাকৃতিক কারণে আমরা দিয়েছি যে খনিজ উত্তোলনের জন্য হয়, ঠিক আছে, বাঁধ ও জলাধার নির্মাণের জন্য হয়, ঠিক আছে। উদাহরণ হিসাবে কয়না নদী মহারাষ্ট্রে 1967 সালে আর মিশরের আসওয়ান বাঁধে ভূমিকম্প হয়েছিল, উদাহরণ হিসাবে বলতে পারি। তারপর পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা ভারতের হয়েছিল 1974 এবং 1999 সালে। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে 1974 সালে যে ভূমিকম্প হয়েছিল ভারতে, সেটা রাজস্থানে, তার কারণ কি ছিল? সেটা হবে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার জন্য হয়েছিল 1974 এবং 1999। ডিনামাইট বিস্ফোরণ হয়েছিল, তার বিস্ফোরণ হয়েছিল মানে হয়ই মাঝে মাঝে আমাদের কয়লা থেকে খনি থেকে কয়লা আরোহণের জন্য, ঠিক আছে। তাই ডিনামাইট বিস্ফোরণ বা বোমা ফাটালেও, ঠিক আছে, বড়সড় বোমা ফাটিয়ে যদি কোনো পাহাড় কাটা হয় বা খনি অঞ্চল থেকে খনি সংগ্রহের জন্য করা হয়, তবেও স্থানীয়ভাবে ছোটখাটো ভূমিকম্প হয়। ঠিক আছে, বেশ। দেখো, পাঁচ সঞ্চালনের জন্য কি হয়, প্রতিসারী পাত সীমান্ত। প্রতিসারী পাত সীমান্ত মানে কি, আমরা জানি একটা পাত আর একটা পাত থেকে যখন দূরে সরে যায় তখন তাকে বলা হয় প্রতিসারী পাত সীমান্ত। এই প্রতিসারী পাত সীমান্ততে কি হয়, ক্র্যাক হয়, ফাটল হয়, চ্যুতি হয়, ফ্র্যাকচার হয়, ডিপ স্লিপ হয় এবং রিফটিংও হয়। এই যে এখানে যখন ক্র্যাক, ফল্ট এবং ফ্র্যাকচার হচ্ছে কোন একটা জায়গায়, ডিপ স্লিপ মানে কি, যে ডিপ মানে হলো নতি, স্লিপ মানে স্খলন। তাই কোন একটা শিলা যখন স্খলন হয়ে যায় তখন এটা হতে পারে, ঠিক আছে, তাহলে সেই জায়গায় ভূমিকম্প হতে পারে। এখানে উদাহরণ হিসাবে বলতে পারি মিড ওসেনিক রিজ, আমি দেখাচ্ছি ছবিতে, আফ্রিকান রিফট এবং নর্মদা সোন রিফটে এই ভূমিকম্প হয়। নর্মদা সোন রিফট কোথায় আছে এবং মিড ওসেনিক রিজ কোথায় আছে সেটা আমি বলছি, দেখাচ্ছি। দেখো এখানে যে এই মিড ওসেনিক রিজ কোথায় আছে আমি দেখাচ্ছি। আগের দিন যখন পাঁচ সংস্থান তত্ত্ব আলোচনা করছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে মিড ওসেনিক রিজ কোথায় তৈরি হয়েছে, যে এই জায়গাটায়, এই যে এই পাঁচ সীমান্ত অঞ্চলে, এটা হলো উত্তর আমেরিকা, এটা হলো দক্ষিণ আমেরিকা, এটা হলো আফ্রিকা। এই যে এই বরাবর কি হচ্ছে, এই বরাবর মিড ওসেনিক রিজ তৈরি হয়েছে, অর্থাৎ এই পাতটা এইদিকে যাচ্ছে, এই পাতটা এইদিকে যাচ্ছে, এই বরাবর ভূমিকম্প হয়। ঠিক আছে, এই প্রতিসারী পাঁচ সীমান্তে এই ভূমিকম্পটা হচ্ছে। ঠিক আছে, এটা হলো মিড আটলান্টিক রিজ। এই মিড আটলান্টিক রিজ অর্থাৎ সামুদ্রিক শৈলশিরা যেটা আটলান্টিক মহাসাগরে আছে, এই বরাবর ভূমিকম্প হচ্ছে, সেটা আমরা উদাহরণ হিসাবে বলতে পারি। ঠিক আছে, বেশ। এরপরে কি আছে, এরপরে আছে আফ্রিকান রিফট। আফ্রিকান রিফট বলতে বোঝা যাচ্ছে, যে আমি দেখাচ্ছি, আফ্রিকান রিফট, এই যে দেখতে পাচ্ছ আফ্রিকান প্লেট আছে এখানে, এই আফ্রিকান প্লেটের এই বরাবর পাতটা কি হচ্ছে, এই বরাবর এই পাতটা এইদিকে সরে যাচ্ছে, তার জন্য পৃথিবীর সব থেকে বড় গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে। এই আফ্রিকান প্লেটের এই বরাবর কি হয়, মাঝে মাঝে ভূমিকম্প অনুভূত হয়, অর্থাৎ এই প্লেটটা এইদিকে সরছে, এই প্লেটটা এইদিকে যাচ্ছে, আবার এই অংশটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে, আর এটা এইদিকে যাচ্ছে, অর্থাৎ এটা একটা ট্রিপল জাংশনও বলা যেতে পারে। ঠিক আছে, ত্রিপাত সংযোগ আমরা দেখিয়েছিলাম, আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, তাই যারা ক্লাস ফলো করবে না তারা হয়তো ভালো করে বুঝতে পারবে না, তাই আগের ক্লাসগুলো দেখো যাতে ভালো করে বুঝতে পারো। পাত সংস্থান তত্ত্ব যখন আলোচনা করেছিলাম এটা দেখিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, এই পাতটা এদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, তাই এই বরাবর এই অংশটা ভূত্বকটা কি হয়ে যাচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, সেই ফাটল তৈরি হওয়ার জন্য এখানে ভূমিকম্প হচ্ছে। বেশ, তাই বারবার দেখানো তো যায় না, অনেকটা বড় সিলেবাস, তাই তোমরা যদি না দেখো ক্লাসগুলো হবে না। বেশ, এই আফ্রিকান রিফট ভ্যালি তৈরি হচ্ছে, অর্থাৎ গ্রস্ত উপত্যকা তৈরি হচ্ছে, সেই কারণেও ভূমিকম্প হচ্ছে। বেশ, এরপরে অভিসারী পাত সীমান্তে কোথায় ভূমিকম্প হবে, আর একটা নর্মদা সোন রিফট। নর্মদা সোন রিফট কোথায় আছে আমি দেখাচ্ছি ভারতের ম্যাপে। নর্মদা সোন রিফট
এই যে এই জায়গাটাই হয়েছে নর্মদা সোন রিফট। এই যে এটা হলো নর্মদা নদী, ঠিক আছে, আর এটা হলো তাপ্তি নদী। এই নর্মদা নদীর মাঝ বরাবর আছে গ্রস্ত উপত্যকা, যেখান দিয়ে গ্রস্ত উপত্যকা তৈরি হয়েছে, নর্মদা নদী যাচ্ছে। আর এটা হলো কালো কালার, এটা হলো আমাদের সাতপুরা পর্বত, আর এটা হলো বিন্ধ্য পর্বত, ঠিক আছে। আর এইখানে আছে সোন নদী, এইখানে আছে সোন নদী এই বরাবর, এটা হলো সোন নদী। এই যে সোন নদী বরাবর কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এটা একটা সোন, এটা সোন নদী, ঠিক আছে, একটু একটু এইদিকে হবে, এটা সোন নদী, গঙ্গার উপনদী। তাহলে এই যে এই জায়গা বরাবর ভূমিকম্প হচ্ছে, এই যে ভূমিকম্প জোনটা দেখতেও পাচ্ছ এই জায়গাটায়, ঠিক আছে, ভূমিকম্প জোন 3-এ আছে। আর এই জায়গাতে ভারতের রিফট ভ্যালি তৈরি হয়েছে, তাই এই জন্য এখানে কি তৈরি হচ্ছে, যে ভূমিকম্প তৈরি হচ্ছে। বেশ, বেশ, উদাহরণটা বলা হলো। এরপরে আমরা দেখব যে অভিসারী পাত সীমান্তে ভূমিকম্প, ঠিক আছে, অভিসারী পাত সীমান্তে ভূমিকম্প সব থেকে বেশি হয় কোথায়, প্যাসিফিক রিং অফ ফায়ারে, ঠিক আছে, প্যাসিফিক রিং অফ ফায়ার, অর্থাৎ 90% ভূমিকম্প এখানে হয়। এটা ইউরেশিয়ান মিড কন্টিনেন্টাল বেল্টও বলা হয়। এই পাঁচ সীমান্তে সব থেকে বেশি ভূমিকম্প ঘটে। এই পাঁচ সীমান্তে সব থেকে বেশি ভূমিকম্প ঘটে যখন একটা পাত আর একটা পাতের কাছাকাছি চলে আসে। এই যে এখানে একটা পাত আর একটা পাতের কাছাকাছি আসছে, যার ফলে এই যে এই বরাবর ভূমিকম্প হচ্ছে, এই যে এই বরাবর ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে, এই বরাবর ভূমিকম্প হচ্ছে, বোঝা গেছে? বেশ, পৃথিবীর সব থেকে বেশি ভূমিকম্প অভিসারী পাত সীমানাতেই হয়। 2004 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারিতে ভারতীয় পাত আর বার্মা পাত প্রবল সংঘর্ষে বার্মা পাতের নিচে ভারতীয় পাত অনুপ্রবেশের ফলে প্রবল ভারত মহাসাগরে ভূমিকম্প ও সুনামি সৃষ্টি হয়। 2004 সালে আমাদের ভারত মহাসাগরে প্রচুর বড় ভূমিকম্প হয়েছিল, সেটা এই অভিসারী পাতের চলনের জন্যই হয়েছিল। 3টে ভূমিকম্পের প্রকার আছে, এই হিসাবে আমি বলে দিচ্ছি। একটা হলো শ্যালো ফোকাস, যেটা প্রথমে আমরা বলেছিলাম বেনো গুটেনবার্গ করেছিল, 100 কিমির মধ্যে বা 70 কিমির মধ্যে ধরা যেতে পারে। ইন্টারমিডিয়েট ফোকাস মানে 100 থেকে 300 কিমি, মানে মধ্যম গভীরতা, আর এটা অগভীর, এটা মধ্যম গভীর, আর এটা গভীর। ডিপ ফোকাস মানে সব থেকে গভীর 300 থেকে 700, ইন্টারমিডিয়েট মানে সব থেকে মধ্যভাগে, আর শ্যালো মানে সব থেকে কম গভীর। এই মধ্যভাগে ভূমিকম্প হয়, ইন্টারমিডিয়েট হয় মূলত প্লেট যখন ভেঙে যায়, প্লেট যখন ব্রেক করে তখন এই ভূমিকম্পটা হয়, ঠিক আছে। মেল্টিং অ্যান্ড মেটামরফিজম অফ সাবডাক্টেড প্লেট কি জন্য হচ্ছে, ডিপ ফোকাস, ডিপ ফোকাসে যে ভূমিকম্প হয় তার কারণ কি, যে পাথ যেটা ঢুকে যাচ্ছিল, এই যে এই অংশটা দেখাচ্ছি, এই যে এইটা পাথ ঢুকে যাচ্ছিল, এই অংশ বরাবর কি হচ্ছিল, ঢুকে যাচ্ছিল পাথটা, যখন এইখানে এসে কি হয়ে গেল, যে মেল্টিং হয়ে গেল, গলে গেল পাতটা, ঠিক আছে। তাই এই যে এই যে এই অংশ বরাবর ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে। আর যখন প্লেটটা ব্রেক করে যায়, এই অংশ বরাবর প্লেটটা কি হয়, ব্রেক ব্রেক করে যায়, ভেঙে যায়, তাই এই অংশতে কি হচ্ছে, এই অংশটা হয়ে গেছে আমাদের কি, এই অংশটা হয়ে গেছে কি আমাদের মধ্যম গভীরতাযুক্ত ভূমিকম্প। আর জাস্ট যখন ধাক্কা লাগে দুটো পাতের সঙ্গে সেখানে 100 কিমি গভীরে মোটামুটি হয়, তার জন্য ভূমিকম্প হচ্ছে এটা কি, যে শ্যালো ফোকাস মানে কম গভীরতাযুক্ত ভূমিকম্প। এই যে এখানে আমি দিয়েছি প্লেট ব্রেক হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে, এই যে এই জায়গাটা প্লেট ব্রেক হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা প্লেট ব্রেক হচ্ছে, এই বরাবর ভেঙে যাচ্ছে প্লেটটা, তখন এই ভূমিকম্পটা হচ্ছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে উত্তর আমেরিকা, নয় সরি, দক্ষিণ আমেরিকা, এই নাজকা প্লেট এই দক্ষিণ আমেরিকার ভেতরে ঢুকছে, ঠিক আছে, দক্ষিণ আমেরিকার ভেতরে ঢুকছে। এর ফলে কি হচ্ছে, যে এই দক্ষিণ আমেরিকার এই অংশটায় হচ্ছে ডিপ ফোকাস নয় শ্যালো ফোকাস, এই ঠিক আছে, এই অংশটায় ভূমিকম্প এরকম হচ্ছে। আর 2 বরাবর এখানে কি হচ্ছে, এই বরাবর হচ্ছে মধ্যবর্তী ফোকাস। আর এই 3 বরাবর কি হবে, এই 3 বরাবর এই অংশটা, এই 3 বরাবর এই অংশটা হবে কি,
যে ডিপ ফোকাস। ঠিক আছে, উদাহরণ হিসাবে তোমাদের দেখালাম যে নাজকা প্লেট ঢুকে যাচ্ছে সেই অংশে, 3 অংশে হচ্ছে 700 কিমি গভীরতার জন্য হচ্ছে এটা 700 কিমি, এই অংশটা, এই অংশটা কি 700 কিমি, 300 থেকে 700। ঠিক আছে, এই যে 300 থেকে 700, আর মাঝখানের এটা কি, মাঝখানের এই অংশটা, এটা হলো, এটা কি 100 থেকে 300 কিমিতে আছে। ঠিক আছে, 100 থেকে 300 কিমি। আর এই অংশটা 100 কিমি মধ্যে। ঠিক আছে, ভূমিকম্প দক্ষিণ আমেরিকা এরকম হচ্ছে। বেশ, একটা 100 কিমিতে হয় তার কারণ কি, পাতে পাতে ধাক্কা লাগছে সেই কারণে। 100 থেকে 300 কিমিতে হয় সেই কারণ কি, পাতটা ভেঙে যাচ্ছে সেই কারণে। আর 700 কিমি হয় 300 থেকে 700-র মধ্যে হয় যখন পাতটা কি হয়ে যায়, গলে যায়। এই অংশটা যখন গলে যায়, এই অংশটা যখন গলে যায় অ্যাস্ট্রোস্ফিয়ারে ঢুকে, তখন হচ্ছে। বোঝা গেছে? বেশ, তোমাদের প্রতিসারি এটা প্রতিসারি নয়, সরি, এটা ভুল হয়ে গেছে, এটা হবে নিরপেক্ষ পাত সীমান্ত। তাহলে এটা অভিসারী হয়ে গেল। এরপরে আমরা করবো কি, নিরপেক্ষ পাত সীমান্ত, যার ইংরেজি হলো ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। ঠিক আছে, এই যে এইখানে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিতে কি হচ্ছে, যে এইখানে আমরা বাস্তব উদাহরণ যদি বলি, যে একটা পাত যখন আরেকটা পাতে পাশ কাটিয়ে চলে যায়, সেই যে পাশ কাটিয়ে চলে যাচ্ছে যে বরাবর, সেটাকে বলা হয় স্ট্রাইক। ঠিক আছে, সেই স্ট্রাইক। তেমনি পৃথিবীর উদাহরণ হিসাবে যদি বলি, যে নর্থ আমেরিকার প্লেট বছরে 1 সেমি যাচ্ছে উত্তরে, আর প্যাসিফিক প্লেট যাচ্ছে 6 সেমি উত্তরে বছরে। তাই এই যে এই অংশ বরাবর, এই যে ক্যালিফোর্নিয়ার এই অংশ বরাবর, ক্যালিফোর্নিয়ার এই অংশ বরাবর কি হবে, ভূমিকম্প অনুভূত হয়, যেটা তৈরি করেছে কি পৃথিবীর সান আন্দ্রিস ফল্ট। ঠিক আছে, সান আন্দ্রিস ফল্ট আমি দেখাচ্ছি কোথায় আছে। সান আন্দ্রিস ফল্ট, এই যে এইটা তোমাদের আগেও পড়িয়েছি। ঠিক আছে, এইটা আগে যাচ্ছে স্লোয়ার, এই অংশটা স্লোয়ার, অতটা দ্রুত যাচ্ছে না। ঠিক আছে, আর এটা ফাস্টার যাচ্ছে, জোরে যাচ্ছে, সেই কারণে এই চ্যুতি বরাবর ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ু এই শহরের বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশি ঝুঁকিপূর্ণ। সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস শহর দুটো সান আন্দ্রিস ফল্টের প্রায় উপরে অবস্থিত। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা পাত দক্ষিণ পাশাপাশি অগ্রসর হচ্ছে, ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত সক্রিয়, অর্থাৎ ভূমিকম্প হয়। প্রায়শই ভূ আলোড়নের ভূমিকম্প ঘটতে পারে, যেমন 1906 সালে শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছিল। ঠিক আছে, আর আরেকটা সান ফ্রান্সিসকোর ওপরে, ঠিক আছে, মনে রাখবে জুয়ান ডি ফুকা পাত। জুয়ান ডি ফুকা পাত মনে রাখবে, এটা দিতে পারে পরীক্ষায়। বেশ, জুয়ান ডি ফুকা পাত কোথায় আছে? তা বোঝা গেল যে পাত সীমান্তে কি করে ভূমিকম্প হচ্ছে। বেশ, এরপরে ইন্টারপ্লেট বাউন্ডারিতে কিছু কিছু সময় ভূমিকম্প হয়, ইন্টারপ্লেট মুভমেন্ট, সেটার সঠিকভাবে কারণ জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা জানতে পারেনি। ঠিক আছে, ভারতের কেন হচ্ছে, ঠিক আছে, নো ক্লিয়ার কনসেনসাস অ্যামংস্ট জিওলজিস্ট, কারণ ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার ভাবে ধারণা পায়নি ভূতত্ত্ববিদরা। ভারতের বা ইন্ডিয়াতে কোথায় হয়, আল্লাহবন্দ ফল্ট লাইনে এই ভূমিকম্পটা হয়। আল্লাহবন্দ সরি আল্লাহবান্ধ ফল্ট লাইন কোথায় আছে, গুজরাটের এখানে আছে। এই যে আমি এখানে গুজরাট আঁকছি, দেখাচ্ছি, এই যে এই জায়গাটায় আচ্ছা আমাদের এই ফল্ট, সেই ফল্টের জন্য এইখানে ভূমিকম্প হয়। এই যে এই বরাবর এই ফল্ট লাইনটা আছে। ঠিক আছে, এই বরাবর ফল্ট লাইনটা আছে, বোঝা গেছে? দেখো এই যে এখানে যেটা ABF লেখা আছে, গুজরাটের এই অংশটা, এই যে ABF লেখা আছে, এই অংশটা হলো আমাদের
এই আল্লাবান্দ ফল্ট লাইন, এই জায়গায় কেন ভূমিকম্প হচ্ছে সেটা পুরনো একটা চ্যুতি আছে সেই কারণেই হচ্ছে। ঠিক আছে, এই যে এই লাইনটা হলো আল্লাবান্দ ফন্ট, যেটা আমি এই যে এখানে এঁকেছিলাম। এটা কেমন হবে, এইটা এই বরাবর হবে। ঠিক আছে, এইরকম বরাবরও দিতে পারো। ঠিক আছে, এই বরাবর একটা চ্যুতি আছে সেই কারণে এখানে ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, আর একটু বেশি ওপরে উঠে গেল, যে এই বরাবর আছে, এই বরাবর একটা চ্যুতি রেখা আছে, এই বরাবর আমাদের ভূমিকম্প হয় আল্লাবান্দ ফন্ট লাইনের জন্য। আরো চ্যুতি আছে আইবিএফ, কেএমএফ। ঠিক আছে, এই চ্যুতিগুলো তোমরা বাড়িতে সার্চ করে দেখে নিতে পারো যে কেএমএফ চ্যুতি, তারপরে এই যে কেএমএফ এর সম্পূর্ণ নাম হলো যে কচ মেনল্যান্ড ফল্ট আর আইসল্যান্ড বেল ফল্ট, এই ফল্ট লাইনের জন্য ভূমিকম্প হয়। ঠিক আছে, এবার যে এইগুলোকে কি বলা হয়, ইন্ট্রাপ্লেট মুভমেন্ট বলা হয়। ইন্ট্রাপ্লেট মুভমেন্ট মানে কি, এখানে কোনো পাত সীমান্ত নেই কিন্তু তবুও ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, আর যারা ভূতত্ত্ববিদ আছে তাদের কাছে ক্লিয়ার এভিডেন্সও নেই। ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে। আর এখানে আর একটা ছবি আঁকা আছে, দেখো যে ম্যান্টেল প্লিউম হচ্ছে এই যে এই অংশটায় ম্যান্টেল প্লিউম, অর্থাৎ ম্যাগমা উপরের দিকে উঠছে, সেই কারণে এই বরাবর কি হয়েছে, এই বরাবর ক্র্যাক এসছে। এই বরাবর ক্র্যাক মানে ফাটল এসছে, যার জন্য এই অংশটা বরাবর কি হতে পারে, ভূমিকম্প হতে পারে। ঠিক আছে, এগুলো হলো ভূমিকম্পের কারণ। বোঝা গেছে ভূমিকম্পের কারণ সম্পর্কে। এরপরে আমরা এগিয়ে যাব সামনের দিকে আরো। অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প হিসাবে আমি দিয়েছি যে ইন্দোনেশিয়া কাকাতুয়া, ভারতের ব্যারেন 1991 খ্রিস্টাব্দে ভূমিকম্প হয়েছিল, আর ইন্দোনেশিয়া কাকাতুয়াতে হয়েছিল 1833 সালে। ঠিক আছে, অগ্ন্যুৎপাতে প্রবল বিস্ফোরণের ফলে ভূমিকম্প হয়েছিল। এরপরে আমরা পড়বো কি ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্পের ফলাফলে যাব। ভূমিকম্পের ফলাফলের মধ্যে দিয়েছি প্রথমে জিওমরফিক মডিফিকেশন। জিওমরফিক মডিফিকেশন মানে বোঝায় যে ভূগাঠনিক পরিবর্তন। কি বোঝায়, ভূগাঠনিক পরিবর্তন বা ভূমিরূপের পরিবর্তন, ভূমিরূপের পরিবর্তন। ঠিক আছে, এই ভূমিরূপের পরিবর্তনে কি হয়, যে নতি বা আয়াম স্খলন ঘটে, ফল্টিং থ্রাস্টিং চ্যুতি ঘটে। ফল্টিং থ্রাস্টিং মানে চ্যুতি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অসম চ্যুতি, সান আন্দ্রিয়াস চ্যুতি, নর্মদা তাপি গ্রস্ত উপত্যকা, সাতপুরা পর্বত আমরা একটু আগেই দেখলাম। ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, এবং অ্যাভালেন্স মানে হিমানি সম্প্রপাত, এই কটা হতে পারে। সুনামি হতে পারে, সমুদ্রের বড় ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। ঠিক আছে, তারপরে হ্রদ সৃষ্টি হতে পারে, যেমন হ্রদ সৃষ্টি হয়েছে মনে রাখবে অসমে ভূমিকম্প হয়েছিল 1950 সালে, আর তার জন্য অরুণাচল প্রদেশে সুঙ্গেস্টার বা মাধুরী লেক তৈরি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে সুঙ্গেস্টার বা মাধুরী লেক কোন কারণের জন্যই তৈরি হয়েছে। ঠিক আছে, সুঙ্গেস্টার বা মাধুরী লেক কোন কারণের জন্য তৈরি হয়েছে, বোঝা গিয়েছে। ঠিক আছে, এটা হলো ভূমিরূপের পরিবর্তন হচ্ছে ভূমিকম্পের জন্য। ঠিক আছে, এরপরে নিচু ক্লাসের বইতে ভূমিরূপের পরিবর্তন হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো ঘটছে একবার পড়িয়ে দিই। নিচু ক্লাসে বলছে দেখো ভূমিকম্পের জন্য কি কি হয়, যে সমুদ্র উপকূলের অঞ্চলে ভূমিকম্পের ফলে প্রবল ঢেউয়ের উচ্চতা বাড়ে, ফলে শক্তিশালী উপকূলে ঢেউ আছড়ে পড়ে। এর ফলে বহু জীবনহানি ও ক্ষয়ক্ষতি হয়, যেটাকে বলা হয় কি সুনামি। পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, বহু ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহুতল রাস্তাঘাট, বাঁধ, জলাধার নির্মাণ, অবৈধ খনি, এই সম্ভাব্য বিপর্যয় প্রবণতাকে কি করেছে, আরো বাড়িয়ে তুলেছে। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যদি বড় বড় বিল্ডিং বানানো হয় যেখানে ভূমিকম্প হয়, সেখানে যখন ভূমিকম্প হবে, ঠিক আছে, ভূমিকম্প হবে তখন আরো ক্ষয়ক্ষতি বেশি হবে। বোঝা গিয়েছে। তারপর ভূমিকম্প কখনো কখনো উপকূল অঞ্চলে ভূভাগ নিমজ্জিত হয়ে প্রাকৃতিক বন্দর তৈরি করে। ভীষণ ইম্পর্টেন্ট কথা এটা, যে বন্দর তৈরি করতে সাহায্য করে। এটা কি গঠনমূলক প্রভাব, এটা কি গঠনমূলক প্রভাব মানে ভালো জিনিস তৈরি করলো। আবার বহু অন্তঃসাগরীয় মানে সমুদ্রের নিচে আছে সেটা জেগে উঠে ভূভাগ তৈরি হয়, যেমন সাম্প্রতিক করাচির কাছে জেগে ওঠা কাদার দ্বীপ ভূমিকম্পের ফলে জেগে ওঠা একটা বদ্বীপ। তাহলে এই কটা দেখা গেল, বোঝা গেছে।
আমাদের আরো আছে ভূমিকম্পের আগাম সতর্কতা দেয়া তো যায় না, সেই কারণে ক্ষয়ক্ষতি কমানোর সুযোগও থাকে না। তাই আকস্মিক ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে যায়, চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয়, বড় বড় ধস নামে, ফাটল তৈরি হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়। বড় জলাধারে চাপে ভূমিকম্প হলে মহারাষ্ট্রে কয়না জলাধার ভেঙে জলাধারের জল বেরিয়ে সংলগ্ন অঞ্চলে হঠাৎ কি হয়েছিল, বন্যাও হয়েছিল। তাহলে এই যে এই বিষয়টা হলো, আমি এখানে পলিটিকো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দিয়েছি এর ভাগ। ঠিক আছে, পলিটিকো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ রাস্তা ভেঙে যাওয়া, বাঁধ ভেঙে যাওয়া, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে জীবনহানি হওয়া, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে জীবনহানি এখানে পড়বে। সোশ্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক, সোশ্যাল এবং ডেমোগ্রাফিক মানে কি, সামাজিক এবং জনগণের উপর কি কি প্রভাব পড়ে। ঠিক আছে, জনগণের উপর কি প্রভাব পড়বে, রাস্তাঘাট ভেঙে গেলে, বাড়ি ভেঙে গেলে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে বাঁধ ভেঙে যখন বন্যা হয়ে যায়, জনগণের উপর কি প্রভাব পড়বে, বন্যা হবে। ঠিক আছে, তাই এই দুটো, এটা কি রাস্তাঘাট ভেঙে যাওয়া, বাঁধ ভেঙে যাওয়া, এই জিনিসগুলো বলছে। সোশ্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক মানে কি, মানুষ ওইখান থেকে চলে যেতে পারে। ঠিক আছে, প্রচন্ড ভূমিকম্প হয়েছে বলে বা মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, মারা গেলে তো কি হবে, জনসংখ্যার পরিবর্তন হবে। তাই বলছে সোশ্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জ। জনসংখ্যা যদি মরে যায়, তবে জনঘনত্ব প্লাস জনসংখ্যার আয়তন কমে যাবে। ঠিক আছে, সামাজিক দিক থেকে মানুষ ট্রমাটাইজড হয়ে যাবে, মানুষ চিন্তায় পড়ে যাবে, প্রিয়জন হারানোর, এই জিনিসগুলো হলো খারাপ দিক, এইগুলো হবে। ঠিক আছে, ইকোলজিক্যাল মানে কি, ইকোলজিক্যাল বলতে বোঝাচ্ছে যে যে সমস্ত জীব প্রজাতি আছে, প্রাণী প্রজাতি আছে, ভূমিকম্পের জন্য কোথাও কোথাও অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্পের জন্য অনেক প্রাণী মাটির তলায় চাপাও পড়ে যেতে পারে। ঠিক আছে, তারা তো সরে যেতে পারবে না অত তাড়াতাড়ি, বা অনেক প্রাণী আছে ভূমিকম্প হওয়ার অনেকক্ষণ আগেই টের পেয়ে যায়, তারা আবার কি করে, তারা নিজেদেরকে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করতে থাকে। তাই ইকোলজিক্যাল দিক থেকে অনেক ক্ষতি হবে, জীবগোষ্ঠীর ওপর ক্ষতি হবে। ঠিক আছে, এটা হলো ভূমিকম্পের প্রভাব। এবার ভূমিকম্প লেখ যন্ত্র কি আছে, ভূমিকম্প লেখ যন্ত্র হলো আমাদের আবিষ্কার করেছিল জন মিলনে। ঠিক আছে, যেটা যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ, যন্ত্রটি উদ্ভাবন করে। সিসমোগ্রাফ যন্ত্রটি কেমন দেখতে আমি দেখাচ্ছি। সিসমোগ্রাফ যন্ত্রটা মাটির নিচে রাখা হয়, ভূমিকম্প হলে এটা কি হয়, কেঁপে ওঠে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হলো একটা লোহার ভারী বল, এটা লোহার ভারী বল। ঠিক আছে, লাল কালারের যেটা আঁকলাম, এটা সরু সুতো দিয়ে এটা ঝোলানো থাকে, এখানে এর সঙ্গে সরু সুতো দিয়ে ঝোলানো থাকে, আর এটা মাটির নিচে চাপা দেওয়া থাকে। মাটির নিচে চাপা দেওয়ার পর এইখানে একটা এরকম পিন থাকে। ঠিক আছে, পিন, এই পিনটা কি করে, এইখানে দাগ কাটে। কেমন দাগ কাটে, এই যে এরকম দাগ কাটে। এই যে পি তরঙ্গ অত বেশি ওঠানামা করে না, পি তরঙ্গ অত বেশি ওঠানামা করে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পি তরঙ্গ অত বেশি ওঠানামা করে না, একটুখানি ওঠানামা করে। এস তরঙ্গ একটু বড় ওঠানামা করে, আর এল তরঙ্গ সব থেকে বেশি এরকম করে ওঠানামা করছে। ঠিক আছে, এরকম করে দাগ কাটে, গ্রাফ পেপারে সিসমোগ্রাফ যন্ত্র কি করে, দাগ কাটে। ঠিক আছে, তাই এটা হলো কি একটা সিসমোগ্রাফ, যার সাহায্যে আমরা কি করছি, ভূমিকম্প যে হচ্ছে তার পরিমাপ করছি। ঠিক আছে, ভূমিকম্প যে হচ্ছে তার পরিমাপ করছি। বোঝা গেছে, সিসমোগ্রাফ যন্ত্র মাটির নিচে রাখা হয়। কে আবিষ্কার করেছিল, জন মিলনে এটা ভূমিকম্প যন্ত্র আবিষ্কার করেছিল। বেশ, এরপর আছে ভূমিকম্প পরিমাপের একক কি আছে, ভূমিকম্প পরিমাপের একক হলো, আমাদের মনে রাখতে হবে যে একটা হলো ম্যাগনিটিউড মানে মাত্রা, আর ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা। ঠিক আছে, ম্যাগনিটিউড মাপা হয় কি যন্ত্রের সাহায্যে, ম্যাগনিটিউড মানে বলতে বোঝায় যে যতখানি শক্তি বেরিয়েছে, এনার্জি রিলিজড হয়েছে, ভূকম্পের যে কেন্দ্র আছে সেখান থেকে যতটা শক্তি রিলিজ হয়েছে সেটাকে বলা হচ্ছে কি, ভূমিকম্পের মাত্রা। আর সেই ভূমিকম্প শক্তি বেরোনোর পরে যতটা ভূপৃষ্ঠটা কেঁপে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, ইন্টেন্সিটি বা তীব্রতা। বোঝা গেছে, অর্থাৎ ম্যাগনিটিউড কোথায় তৈরি হবে, এনার্জি রিলিজ হচ্ছে কোথা থেকে, হাইপোসেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র থেকে। ভূমিকম্পের এটা কি থেকে বেরোচ্ছে, কেন্দ্র থেকে। আর এপিসেন্টার মানে কোথা থেকে বেরোচ্ছে, উপকেন্দ্র থেকে। ঠিক আছে, এই উপকেন্দ্র থেকে কি বেরোচ্ছে, যে ইন্টেন্সিটি বা তীব্রতা তৈরি হচ্ছে। বোঝা গেছে, বেশ। এরপরে কি, যে ভূমিকম্পের যে তীব্রতা মাপা হচ্ছে সেটা মাপা হয় মেজার্স ইউজিং রিক্টার স্কেল। 1935-এ
আবিষ্কার করেছিল রিক্টার নামে একজন ব্যক্তি। ঠিক আছে, আর এইটা মাপা হয় কোথা দিয়ে? মার্কালি স্কেলের সাহায্যে 1902 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার হয়েছে। এবার খুব মন দিয়ে শুনবে যে রিক্টার স্কেল হলো একটা কোয়ান্টিটেটিভ ভ্যালু, কোয়ান্টিটেটিভ অর্থাৎ একটা সংখ্যাগত মান নির্ণয় করে। ঠিক আছে, কতখানি শক্তি বের হলো, ঠিক আছে, কতখানি শক্তি বের হয়ে ক্ষয়ক্ষতি করলো, সেটা হলো কোয়ান্টিটেটিভ ভ্যালু, একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় লগারিদমিক স্কেল। বোঝা গেছে? এটা কি একটা সংখ্যাগত মান। কোয়ান্টিটেটিভ ভ্যালু মানে কি বোঝায়? সংখ্যাগত, সংখ্যা বোঝায়। যেমন একটা টিউব লাইট অর্থাৎ আমাদের একটা কারেন্টের বাল্ব এলইডি বাল্ব, সেখানে কি থাকে? ওয়াট লেখা থাকে, ওয়াট, যেমন 20 ওয়াট লেখা থাকে। এই 20 ওয়াটটা হলো একটা সংখ্যাগত মান। ঠিক আছে, তারপরে আর এখানে যেটা আছে ইন্টেন্সিটি, তীব্রতা, সেটা কি একটা কোয়ালিটেটিভ ভ্যালু, সেটা হলো ভিজুয়াল স্কেল। ভিজুয়াল স্কেল মানে কি বোঝায়? যে চোখে দেখে মানুষ নির্ণয় করে যে এতগুলো ঘর বাড়ি ভেঙেছে, এতগুলো রাস্তা নষ্ট হয়েছে, তাই এটাকে কি বলা হচ্ছে? যে ডিস্ট্রাকটিভ ভিউ, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুসারে ঠিক করা হয়। বোঝা গেছে? তাই এটা একটা কি কোয়ালিটেটিভ ভিজুয়াল স্কেল, যেটাকে ডিস্ট্রাকটিভ ভিউ বলা হয়। এটা কত আছে? 1 থেকে 12, আর এটা আছে 1 থেকে 10। 1 থেকে 12 এটা রোমান হরফে দেওয়া আছে। ঠিক আছে, এটা কি? এটা একটা গুণা গুণগত স্কেল। গুণগত, যত ক্ষয়ক্ষতি হবে সেই অনুসারে এই স্কেলের মাত্রা নির্ধারণ করা হয়। যেমন এখানে বললাম 20 ওয়াট, একটা এলইডি বাল্ব সেই 20 ওয়াট থেকে কতটা আলো দিচ্ছে সেটা নির্ণয় করা হয় চোখে দেখে, কোয়ালিটেটিভ ভিজুয়াল দিয়ে। ঠিক আছে, অর্থাৎ গুণগত মান দিয়ে। এইরকম ভাবে আমাদের রিক্টার স্কেল এবং মার্কারি স্কেলের ব্যবহার মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন দেবে যে ভূমিকম্পের ম্যাগনিটিউড মাপা হয় বা মাত্রা মাপা হয় কোন এককের সাহায্যে? রিক্টার স্কেল দিয়ে। আর তীব্রতা মাপা হয় কোন একক দিয়ে? মার্কারি স্কেল দিয়ে। রিক্টার স্কেল দিয়ে যেটা মাপা হচ্ছে সেটা একটা কি সংখ্যাগত মান, আর যেটা মার্কারি স্কেল দিয়ে মাপা হয় সেটা একটা কি গুণগত মান। ভীষণ ইম্পর্টেন্ট এই বিষয়টা, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, একটা সংখ্যাগত মান আর একটা গুণগত মান, একটা হলো মাত্রা, একটা হলো তীব্রতা। ইংরেজিটা মনে রাখবে ম্যাগনিটিউড, ঠিক আছে, আর একটা হলো ইন্টেন্সিটি। বেশ, এরপরে আমাদের পড়তে হবে সারা পৃথিবীতে কোথায় কোথায় ভূমিকম্প বলয় আছে। সারা পৃথিবীর ভূমিকম্প বলয় দেখার আগে আমরা কিছু তথ্য পড়ে নিই। যে জাপান হলো বিশ্বের ভূমিকম্পের দেশ, ক্যালিফোর্নিয়া পার্কফিল্ড হলো বিশ্বের ভূমিকম্পের রাজধানী, ক্যালিফোর্নিয়া পার্কফিল্ড। ব্রাজিলে সবচেয়ে কম ভূমিকম্প ঘটে, ব্রাজিলে প্রায় ভূমিকম্প ঘটেই না। আর ভারতের ভূমিকম্প কোথায় ঘটে না? আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতে বিশ্ব ভূমিকম্প গবেষণা কেন্দ্র ইন্টারন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার 1964 খ্রিস্টাব্দে পৃথিবীর 4টি ভূমিকম্প বলয় চিহ্নিত করেছে। 4টি ভূমিকম্প বলয়ের মধ্যে কি কি আছে? প্রশান্ত মহাসাগরীয় বলয়, 68% ভূমিকম্প ঘটে আগ্নেয় মেঘলা বরাবর। ঠিক আছে, এটা কোথায় আছে? এশিয়ার নিচে, এশিয়া পাতের নিচে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় ও ফিলিপাইন্স পাতের এবং ইন্দো অস্ট্রেলিয়া পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় এবং সুন্দর জাভা পাতের অনুপ্রবেশ যদি হয়। এবার এই পাতটা, পশ্চিম প্রান্তের পাত আমি দেখাচ্ছি কোথায় আছে। ঠিক আছে, পশ্চিম প্রান্তের পাত আমি দেখাচ্ছি, এই অংশটা হলো পৃথিবীর ভূমিকম্প বলয়, দেখাচ্ছি। এই যে এটা ভূমিকম্প বলয়, কোথায় গেল? হ্যাঁ, এই যে এই খন্ডে, এই যে এই জায়গাটা হলো, যে এই অংশটা, এই যে এই অংশটা হলো প্রশান্ত মহাসাগরের কোন দিকটা? এই মহাদেশ, এই অংশটা হলো প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তটা। এখানে কোন কোন পাত আছে? এখানে জাভা পাত আছে। ঠিক আছে, এখানে জাভা পাত, এটা জাভা পাত। ঠিক আছে, এখানে আছে ইউরেশীয় পাত, এখানে আছে প্রশান্ত মহাসাগরীয় পাত। ঠিক আছে, এই পাতগুলো সংঘর্ষের ফলেই এখানে কি হয়েছে? ভূমিকম্প হচ্ছে। আর একটা অংশ আছে কোনটা? এই অংশটা হলো প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তীয় পাত। এখানে কোন কোন পাত আছে? আর একটা পাত বলতে ভুলে গেছি, এটা হলো ইন্দো অস্ট্রেলিয়া পাত। ঠিক আছে, এটা হলো ইন্দো অস্ট্রেলিয়া পাত। তাহলে এতগুলো পাত সংঘর্ষ হয়ে এখানে ভূমিকম্প হয়। আর এখানে একটা পাত আছে কি, এটা হলো উত্তর আমেরিকা পাত। ঠিক আছে, এটা হলো প্রশান্ত মহাসাগরীয় পাত, এটা হলো নাজকা পাত, এটা হলো দক্ষিণ আমেরিকা পাত। তাহলে এই অংশ বরাবরও ভূমিকম্প হচ্ছে। এটা কি? প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক, এটা পূর্ব দিক, এটা
পশ্চিম দিক। ঠিক আছে, এই জায়গাগুলোতে ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে উত্তর আমেরিকায় ওই যে বললাম জোয়ান দা ফুকা উত্তর আমেরিকা পাতের নিচে, এবং দক্ষিণ আমেরিকা পাতের নিচে নাজকা ফোকাস কোকোস পাতের অধঃগমন। এই যে এখানে আমি দেখাচ্ছি আর একটা, যে এই যে এই জায়গাটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, এইখানে আছে জোয়ান দা ফুকা। এই যে এই জায়গাটায় জোয়ান দা ফুকা আছে, এই যে এই জায়গাটা। ঠিক আছে, এখানে আছে নাজকা পাত। এটা দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা পাত এখানে প্রবেশ করছে। ঠিক আছে, আর কোথায় আছে, এটা হলো আটলান্টিক। আরেকটা ভাগ হলো এই যে আটলান্টিক, এইখানে আমাদের ভূমিকম্প হয়। এটা দেখে নাও, আটলান্টিক মধ্য মহাদেশীয় বলয়, অর্থাৎ মধ্য মহাদেশীয় বলয় বা আলপীয় বলয় 21% ভূমিকম্প ঘটে এখানে। ইউরেশিয়া আফ্রিকান ও ভারী মহাদেশীয় পাত, ইউরেশিয়া আফ্রিকান ও ভারী মহাদেশীয় পাত, এটা বললাম, এটা এখনই বললাম, মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা বলে দিলাম। এরপরে আমরা পড়বো যে যে 21% ভূমিকম্প ঘটে ভারতের যে পাতটা আছে, ইউরেশীয় পাত, আফ্রিকান পাত ও ভারতীয় মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে চ্যুতির জন্য পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকায় ভূমিকম্প হয়। আমি দেখাচ্ছি এই অংশটা কোথায়। এটা হলো এই যে এই জায়গাটা, এই জায়গাটা হলো এইটা। ঠিক আছে, এটা হলো ইউরেশীয় পাত, এটা ইউরেশীয় পাত, এটা আফ্রিকা পাত, আর এটা ভারতীয় পাত। এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে এশিয়া পাতের নিচে, অর্থাৎ ইউরেশীয় পাতের নিচে আফ্রিকা পাত আর ভারতীয় পাতের সংঘর্ষের ফলে এখানে ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, বেশ। আর আছে কি মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা তো দেখালাম। এই যে মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় আছে, এই যে এই অংশটা হলো মধ্য আটলান্টিক শৈলশিরা। ঠিক আছে, বেশ। এরপরে পাত মধ্যবর্তী বলয় কোথায় আছে, পাত মধ্যবর্তী বলয় হলো ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়ায় 11% ভূমিকম্প হয়, যেখানে উত্তর আমেরিকা পাত আর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষ হয়। যেখানে কি তৈরি হচ্ছে, সান আন্দ্রিয়াস চ্যুতি তৈরি হচ্ছে। এই যে এই জায়গাটা, এই যে জোয়ান দা ফুকা পাত আছে এখানে। ঠিক আছে, এই যে উত্তর আমেরিকা পাত এইদিকে যাচ্ছে, আর প্রশান্ত মহাসাগরীয় পাতও এইদিকে যাচ্ছে। আমরা জানি প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 6 সেমি যাচ্ছে, আর এটা যাচ্ছে 1 সেমি। এর জন্য এই বরাবর কি তৈরি হচ্ছে, এই বরাবর তৈরি হয়েছে আমাদের, এই যে এইখানে তৈরি হচ্ছে আমাদের কি, কোন চ্যুতি, সান আন্দ্রিয়াস চ্যুতি। এইখানে তৈরি হচ্ছে সান আন্দ্রিয়াস চ্যুতি। তাই এই জায়গাগুলো আমাদের পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগর, পূর্ব প্রশান্ত মহাসাগর, তারপরে এই যে এটা আটলান্টিক মহাসাগরের শৈলশিরা এই বরাবর। ঠিক আছে, আর এই যে এইখানে ভূমিকম্প হচ্ছে এই যে লাল বরাবর এই জায়গাটা, এই যে এখানে দিলাম। তারপরে এই যে ভারতের এইখানে, এই যে এটা ভূমধ্যসাগর, এটা ভূমধ্যসাগর। ঠিক আছে, ভারতের এই যে লাল কালারের এই অংশটা, এই বরাবর ভূমিকম্প হচ্ছে, এইখানে ভূমিকম্প হচ্ছে। তারপরে এই যে জায়গাগুলোতে লাল কালার যেখানেই দেখছো সেখানেই ভূমিকম্প বলয় পৃথিবীর। ঠিক আছে, বেশ। তাহলে ভূমিকম্প বলয় পৃথিবীর হয়ে গেল, আর ভারতের ভূমিকম্প বলয় সম্পর্কে জানলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ভারতের ভূমিকম্প বলয়, বেশ। তাহলে পৃথিবীর ভূমিকম্প বলয় হয়ে গেল, ক্যালিফোর্নিয়া আছে ওইখানে, যেখানে সান আন্দ্রিয়াস চ্যুতি তৈরি হয়েছে সেখানে। আর ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল মনে রাখবে, সারা ভারতে 5টা ভূমিকম্প প্রবণ অঞ্চল আছে, 1 থেকে 5টা। ঠিক আছে, এই 5টা ভূমিকম্প প্রবণ অঞ্চল তোমাদের জানতে গেলে সব, আর 1 নম্বরে এখানে যেহেতু ভূমিকম্প হয় না তাই এটা ধরে না। ঠিক আছে, 1 নম্বরে যেহেতু ভূমিকম্প হয় না তাই ধরে না, তাই 2 থেকে 5 পর্যন্তই ধরে। তাই এখানে দেখতে পাচ্ছ 2 থেকে 5ই শুরু হয়েছে। ঠিক আছে, 2 থেকে 5। ঠিক আছে, 2 থেকে 5 ভূমিকম্প প্রবণ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। এই যে জোন 2, জোন 3, জোন 4 এবং জোন 5। লাল কালারের যে জায়গাগুলো দেখছো, অর্থাৎ 7 সিস্টার যে রাজ্যগুলো আছে, এই যে এই রাজ্যগুলো সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ। উত্তরাখণ্ডে ভূমিকম্প প্রবণ, গুজরাটের এইখানে ওই আল্লাবান্ধ ফল্ট আছে বলে এখানে ভূমিকম্প প্রবণ, এইখানে ভূমিকম্প প্রচুর হয়, এখানে হয়। এখানে কোনটা আছে, এটা হলো উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। এখানে আছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীরের সীমানা পাঞ্জাবের কাছাকাছি, এটা জম্মু কাশ্মীরের সীমানা পাঞ্জাবের কাছাকাছি, আর এটা
প্রপার জম্মু কাশ্মীর। ঠিক আছে, এই লাল কালারের সব থেকে ক্ষয়ক্ষতি হয়। আর এইখানে বিহারের উত্তরে এখানে ভূমিকম্প প্রবণ। ঠিক আছে, এটা হলো জোন 5, সব থেকে ভূমিকম্প বেশি হয়। আর যেখানে জোন 2, পশ্চিমবঙ্গের কলকাতা, মনে রাখবে পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষায় দিতে পারে, পশ্চিমবঙ্গের কলকাতা ভূমিকম্প প্রবণ অঞ্চলে কততে আছে? 4-এ আছে। এখানে দেখো হলুদ কালার, এই যে হলুদ কালারের এই অংশটা হলো পশ্চিমবঙ্গের কলকাতা 4 নম্বরে আছে। ঠিক আছে, 4 নম্বরে আছে। পুরো পশ্চিমবঙ্গের বেশিরভাগটা 3 নম্বরে হলুদ কালার। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছ, কিন্তু কলকাতা আছে 4 নম্বরে, অর্থাৎ কলকাতা একটু বেশি ক্ষয়ক্ষতির দিক থেকে বেশি আছে। ঠিক আছে, আর হলুদ কালার দেখতে পাচ্ছ কোথায় কোথায় আছে। আর এইটা তোমাদের বাড়িতে স্টাডি করতে হবে, কোন কোন রাজ্যগুলো এই ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে। সব থেকে বেশি ঝুঁকি প্রবণ অঞ্চল হলো 5 নম্বর অঞ্চলটা। ঠিক আছে, 5 নম্বর অঞ্চলে দেখিয়ে দিলাম কোন কোন আছে। তোমাদের আর একটা লিস্ট দেখাই, যে আমাদের যে দাঁড়াও, অর্থাৎ গুগলে সার্চ করবে ইন্ডিয়ান সিসমিক জোন। ঠিক আছে, সার্চ করার পর আমাদের যে পিআইবি আছে, ঠিক আছে, পিআইবি আছে, অর্থাৎ ইন্ডিয়ার যে সিসমিক জোনের ওয়েবসাইট আছে, সেইখানে গিয়ে এই লিস্টটা ভালো করে স্টাডি করে নেবে। সিসমিক ম্যাপিং, ঠিক আছে, এখানে রাজ্যের নাম দেয়া আছে, সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এমন জেলার নাম দেয়া আছে, জেলা বলছি, সেই শহরের নাম দেয়া আছে, আর রাজ্যের নাম দেয়া আছে। আমাদের এই যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, সেটা 4 নম্বরে আছে। ঠিক আছে, 4 নম্বরে আছে। এইখানে লিস্টটা পড়ে নেবে। ঠিক আছে, এটার লিস্টটা বোঝানোর কিছু নেই। 4 নম্বর মানে ক্ষয়ক্ষতির দিক থেকে 4-এ আছে, আর 5-এ আছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি। অর্থাৎ গুজরাটের ভুজ ভূমিকম্প হয়েছিল 2002 সালে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে। 5 নম্বরের জায়গাগুলো বেশি করে দেখবে। বিহারের দ্বারভাঙাতে ভূমিকম্প প্রচুর হয়। ওয়েস্ট বেঙ্গলে যে ভূমিকম্প হচ্ছে সেটা টোটালটা 4 নম্বরে। ঠিক আছে, জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলের 4 নম্বরে, জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলে 4 নম্বরে, ওয়েস্ট বেঙ্গলে কলকাতা 4 নম্বরে, তারপর কোচবিহার 4 নম্বরে। পশ্চিমবঙ্গটা বেশি করে দেখবে। ঠিক আছে, বেশ, তারপরে আরেকটা তোমাদের লিস্ট দেখাই। ঠিক আছে, দেখো এই লিস্টটা তোমাদের সামনে রাখছি, যে সিসমিক জোন 2-তে কোনখান আছে রিক্টার স্কেলে 4 থেকে 5। ঠিক আছে, বৈশিষ্ট্য ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে কম। বোঝা গেছে। আর উদাহরণ হিসাবে মধ্যপ্রদেশ, তামিলনাড়ুর কিছু অংশ, পূর্ব রাজস্থান। এইভাবে পড়ার থেকে তোমরা ওই ম্যাপটা খুলবে। ঠিক আছে, সেই ম্যাপটা খুলে তারপর দেখতে পাবে যে কোথায় ভূমিকম্প বেশি হচ্ছে না না হচ্ছে। তারপর সিসমিক জোন 3, মাঝারি ঝুঁকিপ্রবণ অঞ্চল, 5 থেকে 6 রিক্টার স্কেলে হতে পারে। কলকাতার কিছু অংশ ভীষণ গুরুত্বপূর্ণ, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, লখনৌ সিসমিক জোন 4-এ আছে। কলকাতা কিন্তু সিসমিক জোন 4-এ আছে। ঠিক আছে, এইখানে কলকাতার কিছু অংশ দিয়েছে, মানে এই নয় যে কলকাতা টোটালটা, কলকাতার অনেক খানি কিন্তু এখানেও পড়বে। কলকাতা ওই লিস্টটা বেশি করে ভালো করে দেখবে, এই যে ওয়েবসাইটে সার্চ করবে, তখন এই লিস্টটা ভালো করে দেখে নেবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন একদম আসবেই আসবে। ঠিক আছে, আসবেই আসবে। কোন একটা জেলার নাম দিয়ে দেবে বা রাজ্যের নাম দিয়ে দেবে, বলবে এই রাজ্যটা ভূমিকম্প প্রবণ কত নম্বরের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে সব লিস্টে উল্লেখ করা তো যায় না, এইভাবে মনেও থাকবে না, তাই তোমাদেরকে পড়তে হবে। দিল্লি, পাটনা, শ্রীনগর, জম্মু, উত্তরবঙ্গের কিছু অংশ। আর সিজজন সব থেকে ঝুঁকিপ্রবণ অঞ্চল, 7 বা তার বেশি রিক্টার স্কেল হতে পারে। শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, উত্তর সব থেকে আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম সব থেকে বেশি হয়। গুজরাটের কচ্ছ অঞ্চল, দার্জিলিং, কালিম্পং, আমাদের পশ্চিমবঙ্গের আন্দামান নিকোবরে সব থেকে বেশি ভূমিকম্প হয়, 7 বা তার বেশি। এইটা সিসমিক জোন 5, এটা 7 বা তার বেশি। সিসমিক জোন 4 মানে 6 থেকে 7, সিসমিক জোন 3 মানে 5 থেকে 6, আর সিসমিক জোন 2 মানে 4 থেকে 5। এই যে রেঞ্জটাও মনে রাখতে পারো, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 বা তার বেশি। ঠিক আছে, 4 থেকে শুরু, এক এক করে বাড়িয়ে নেবে। তাহলে ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো জানা হয়ে গেল। ঠিক আছে, তোমাদের এটা একটু স্টাডি করতে হবে বেশি সময় ধরে, আর এই ম্যাপটা সামনে রাখতে হবে। বোঝা গেছে, এই ম্যাপটা ওই ওয়েবসাইটেই পাবে। আর এই ম্যাপ, আরেকটা ম্যাপ আমি দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো কোথায় কোথায়
সব থেকে লাল যেটা ব্রাউন কালার সেটা সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। ঠিক আছে, আমাদের এই যে কলকাতা, এই যে কলকাতা দেখো এই যে 4 নম্বরে পড়ছে। এই যে কলকাতা, এই যে এই জায়গাটা 4 নম্বরে পড়ছে, এই জায়গাটা ভীষণ ভয়ানক অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে ভূমিকম্পের ভালো দিক কি? ভালো দিক হিসাবে মনে রাখবে, তোমাদের বললাম কি, ভূমিকম্পের ফলে কোন একটা জায়গায় বন্দর তৈরি হতে পারে। ঠিক আছে, বন্দর। ভূমিকম্পের ভালো দিক হিসাবে আমি যদি বলি, ভালো দিক, এটা বলা হয়নি, আরেকবার বলে দিই। ভূমিকম্পের ভালো দিক, ভালো দিক কি হবে? বন্দর তৈরি হবে, মানে নদীর জন্য কোনো একটা জায়গায় দেখা গেল যে সমুদ্রটা অগভীর ছিল, ভূমিকম্পের জন্য সেই জায়গাটা বসেছিল। এই যে এটা একটা সমুদ্র অঞ্চল, ঠিক আছে, এখানে বন্দর তৈরি করা যাচ্ছিল না অগভীরতার জন্য। ঠিক আছে, ভূমিকম্পের জন্য এই জায়গাটা কি হয়ে গেল? এই জায়গাটা বসে গেল। এই জায়গাটা বসে যাওয়ার কারণে কি হয়ে গেল? এইরকম হয়ে গেল, এই জায়গাটা এরকম ছিল, এই জায়গাটা এরকম গভীরতা বেড়ে গেল। তাহলে এখানে কি হবে? জাহাজগুলো খুব সহজে এখানে আসতে পারবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ভালো দিক হলো ভূমিকম্পের। আবার কোনো কোনো কারণে এই যে এরকম একটা দ্বীপ, ঠিক আছে, এটা হয়ে গেল বন্দর, কি করে তৈরি হলো? বেশ, এখানে আর একটা বোঝাই, যে কোনো জায়গায় নতুন একটা দ্বীপ এইখানে ছিল, এরকম ছিল, এরকম ছিল। ঠিক আছে, যখন কোনো কারণে এই জায়গাটা যদি উঁচু হয়ে যায়, এই জায়গাটা যখন উঁচু হয়ে যাবে তখন কি হবে? এই জায়গাটা যদি উঁচু হয়ে যায় তাহলে দ্বীপটা উপরে উঠে আসবে, এই দ্বীপটা উপরে উঠে আসবে। ঠিক আছে, এরকম করে কি হবে? এই দ্বীপটা উপরে উঠে আসবে, অর্থাৎ একটা নতুন দ্বীপ তৈরি হয়ে গেল, যেখানে গিয়ে মানুষ টুরিস্ট স্পট তৈরি হতে পারে, বা অন্য কোনো খনিজ সম্পদও এখান থেকে পেতে পারে। ঠিক আছে, তাই ভালো দিক, বন্দর তৈরি হবে, একটা নতুন দ্বীপও তৈরি হতে পারে। ঠিক আছে, তাই আমরা উদাহরণ হিসাবে কোন দ্বীপের কথা বললাম? উদাহরণ হিসাবে আমরা বলতে পারলাম কি, যে পাকিস্তানে একটা দ্বীপ তৈরি হয়েছে বর্তমানে, যেটার নাম কি, যে কাদার দ্বীপ। ঠিক আছে, তারপরে নতুন ভূভাগ তৈরি হতে পারে, পর্বতের উৎপত্তি হতে পারে, মাটি সৃষ্টি হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তবে বুঝতে পারলে ভূমিকম্প সম্পর্কে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ঠিক আছে, ভারতের এই যে এখানে আর একটা ম্যাপ আছে, সিসমিক অঞ্চল, এটা একটা সাধারণ একটা ভাগ দেয়া আছে। ঠিক আছে, আর ভারতে সারা পৃথিবীতে সব থেকে বেশি ভূমিকম্প হয় এই যে এই জায়গাগুলোতে। ঠিক আছে, এই জায়গাগুলোতে সব থেকে বেশি ভূমিকম্প হয়। বেশ, তবে আর কথা না বাড়িয়ে ক্লাস এখানে শেষ করছি। কেমন লাগছে ক্লাসগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।